তোমাদের আমরা পড়েছিলাম জিগমান বাউম্যানের থিওরি কনজিউমারিজম এন্ড লাইট মডার্নিটি। সেখানে আমি দেখিয়েছিলাম যে কনজিউমারিজম এর কালচার এই লাইট মডার্নিটিতে বা এই বর্তমান সময়ে কি অবস্থায় আমাদের নিয়ে গেছে। তো এখানে আমরা এর উপর আলোচনা করব লিকুইড মডার্নিটি। জিগমান বাউম্যানের লিকুইড মডার্নিটি মানেটা হচ্ছে যে লিকুইড মডার্নিটি মানে হচ্ছে যে মডার্নিটি আগের মডার্নিটির চাইতে কিভাবে ভিন্ন, সেই জায়গাটাকে আমরা বোঝার চেষ্টা করছি। আচ্ছা, তো আমি সংক্ষেপে বলি, কেননা আমাকে লিকুইড মডার্নিটি বোঝাতে হবে, তারপরে লিকুইড মডার্নিটি অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস আমরা সেদিকে যাব। লিকুইড মডার্নিটি এবং সলিড মডার্নিটি, হ্যাঁ, তোমরা এই দুটো জায়গায় যদি তোমরা পার্থক্য করো তাহলে দেখবে যে লিকুইড সলিড মডার্নিটি হলো যেটা হলো আর্লিয়ার স্টেজ অফ মডার্নিটি, যেটাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটাকে বলে অ্যাকচুয়াল মডার্ন পিরিয়ড অফ লাইফ। তো সলিড মডার্নিটি জায়গাটা, সেই জায়গাটা কেমন ছিল? সেই জায়গাটা ছিল তোমার মডার্নিটি মানেটাই হচ্ছে যেখানে নলেজের প্র্যাকটিস থাকবে, যেখানে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা থাকবে, হ্যাঁ, এবং যেখানে রেশনালিটি থাকবে, হ্যাঁ, এবং বেবারের যে তোমরা আইডি থিওরি জানো যে বেবারিয়ান যে মডেল, সেটা হলো রেশনাল ব্যুরোক্রেসি থাকবে, রেশনাল অথরিটি থাকবে, এই সবগুলোই কিন্তু সলিড মডার্নিটির কথা। ঠিক আছে, মার্কসিয়ান জায়গা থেকে যদি ধরো যে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম, এবং ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমের মধ্যে কি থাকবে? লেবার ইনভেস্টমেন্ট থাকবে, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট থাকবে, লেবার এবং ক্যাপিটালের প্রযোজনায় একটা উৎপাদন প্রক্রিয়া মানুষ থাকবে, এবং দ্যাট ইজ লাইফ অর্গানাইজড অ্যারাউন্ড প্রোডাকশন, যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। লাইফ অর্গানাইজড অ্যারাউন্ড প্রোডাকশন, দ্যাট ইজ সলিড মডার্নিটি। যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি, লাইফ অর্গানাইজড অ্যারাউন্ড প্রোডাকশন, দ্যাট ইজ সলিড মডার্নিটি। তো এখানে কি রয়েছে সলিড মডার্নিটিতে? এখানে আছে, এটাকে বাউম্যান বলছেন এরা অফ হার্ডওয়ার। হার্ডওয়ার মানে হচ্ছে টাইম এবং স্পেস। এই দুটো জায়গা কেমন ছিল? এই দুটো জায়গাটা ছিল যেমন আমরা যদি বলি কলোনিয়াল পিরিয়ড, এটাকে বলে টাইমের সাথে স্পেসের একটা কি ছিল? সংযোগ ছিল। সেই সংযোগটা কেমন? সেই সংযোগটা হলো যে তোমার তুমি যেখানে প্রেজেন্স আছো সেখানে তুমি কাজ করো। ঠিক আছে, তো এর মানেটা হলো যে তুমি ইন্ডাস্ট্রিতে, লেবার ইন্ডাস্ট্রিতে কাজ করে, তো লেবার যখন ইন্ডাস্ট্রিতে কাজ করে, সে সেই প্লেসের মধ্যে আছে, ওই সময় ওখানেই আছে, এবং টাইম এবং স্পেসের মধ্যে একটা কোএক্সিস্টেন্স আছে, দ্যাট ইজ এরা অফ হার্ড ওয়ার্ক। এবং আমরা যদি দেখি যে শাসন প্রক্রিয়া, আমরা বলি যে যেখানে শাসন কার্য চালায় সে ফিজিক্যালি ওখানে কিন্তু তাকে থাকতে হয়, এবং দ্যাট ইজ এরা অফ হার্ড ওয়ার্ক। তো হার্ডওয়্যারের বিষয়টাই হলো যেমন হার্ডওয়্যারের মধ্যে কি থাকে? এরা অফ টেরিটোরিয়াল কনকোয়েস্ট। টেরিটোরিয়াল কনকোয়েস্ট যেটা আমরা বলি যে কলোনিয়াল পিরিয়ডে তোমার যেমন বিজ্ঞানের আবিষ্কার হয়েছে, তেমনি বিভিন্ন যন্ত্রের আবিষ্কার হয়েছে, হ্যাঁ, তারপরে নৌযানের আবিষ্কার হয়েছে, হ্যাঁ, এবং মেশিন এসেছে, এবং তোমার এই মেশিনারি দিয়ে তারপরে তোমার জাহাজ, হ্যাঁ, এইসব এই জাহাজের মধ্য দিয়ে তোমার দূর দূরান্তে মানুষ চলে গিয়েছে, সেখানে গিয়ে তারা অন্য দেশের সম্পদ ব্যবসা করেছে, সম্পদ আত্মসাৎ করেছে, পাওয়ার প্র্যাকটিস করেছে। এবং এই জায়গা থেকে আমরা দেখি আমাদের ভারতবর্ষে ইংরেজরা এসেছে, ইংরেজরা এসে তারা প্রাথমিক যে বৈজ্ঞানিক যে মেশিনারি সেটাকে ব্যবহার করে, হ্যাঁ, অস্ত্রপাতি দিয়ে আমাদের দেশে তারা আমাদের টেরিটরি তারা দখল করেছে, দখল করে আমাদের সম্পদ তারা, আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা জানি, তারা আমাদের সম্পদ আত্মসাৎ করেছে, হ্যাঁ। এবং এই যে এই জায়গাটা হলো এরা অফ টেরিটোরিয়াল কনকোয়েস্ট। এবং তারা কি করেছে? এই ইউরোপিয়ানরা তারা আফ্রিকা দখল করেছে, ল্যাটিন আমেরিকা দখল করেছে, দখল করে সেসব জায়গার সম্পদ তারা নিয়ে গিয়ে তাদের দেশে পুঁজিবাদী ক্যাপিটালিস্টিক যে ডেভেলপমেন্ট সেই জায়গাটার মধ্যে
তারা মনোযোগ দিয়েছে এবং সেখানে লেবার এবং ক্যাপিটালে যে শুধু ইনভেস্ট হয়েছে তা না, তারা কিন্তু টেরিটোরিয়াল কনকুয়েস্টটাকে তোমার একটা বড় একটা মিনস অফ এটাকে বলে ফোর্সেস অফ প্রোডাকশন, যেটা আসলে কার্ল মার্কস থিওরাইজিং এ সেভাবে আনে নাই। কিন্তু ক্যাপিটালিস্টিক ডেভেলপমেন্টের পেছনে লেবার ক্যাপিটালের যেমন সংযোগ, কিন্তু লেবারটা কোত্থেকে এসেছে, ক্যাপিটালটা কোত্থেকে এসেছে? ক্যাপিটালটা এসেছে টেরিটোরিয়াল কনকুয়েস্ট থেকে। এই টেরিটোরিয়াল কনকুয়েস্ট থেকে যে ক্যাপিটালটা এসেছে সেটাও কিন্তু একটা ফোর্স অফ প্রোডাকশন হিসেবেও কিন্তু কাজ করেছে। আবার আমরা দেখি যে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোয়ালিটি সেটা হাজির করেছে, ব্যাংকিং সেক্টর ডেভেলপ করেছে, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর তারা ডেভেলপ করেছে, সেখানে তারা ইনস্ট্রুমেন্টাল রেশনালিটি প্রয়োগ করেছে, নলেজকে ব্যবহার করেছে, ক্যালকুলেশনকে ব্যবহার করেছে, ম্যানেজমেন্টটাকে একটা ফর্মাল রেগুলেশনের মধ্যে নিয়ে এসেছে। তো এই জায়গার মধ্যে কি হয়েছে তোমার, ফলে আবার ফ্যামিলি ফাংশনিং ছিল, মিউচুয়াল এঙ্গেজমেন্ট ছিল, হ্যাঁ। তো আমরা এই জায়গা থেকে আমরা কি দেখতে পাই যে একটা এক ধরনের হেভি ওয়েট, হ্যাঁ, সেটা আমরা দেখতে পাই এবং সেটা ভিজিবল, মোর ভিজিবল। তো এই যে সলিড মডার্নিটির এই বৈশিষ্ট্যগুলো, এই জায়গা থেকে লিকুইড মডার্নিটি আলাদা। লিকুইড মডার্নিটি আলাদা কিভাবে? কোয়ালিটি অফ সফটওয়্যার। এর মানে হার্ডওয়্যারের মধ্যে এখন ওইভাবে নেই, হার্ডওয়্যার কিছু থাকে কিন্তু কোয়ালিটি অফ সফটওয়্যার ডেভেলপ করেছে। তো কোয়ালিটি অফ সফটওয়্যার মানেটা কি? যেমন ধরো এখন এই যে আমরা তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, হ্যাঁ, আমরা এখন ক্লাসরুমে নাই, আমরা দূরে, কিন্তু কি ডেভেলপ হয়েছে? কোয়ালিটি অফ সফটওয়্যার। তাহলে সফটওয়্যার যখন ডেভেলপ হয়েছে তখন আমরা দূরে থেকে কোভিড এর মতো কঠিন সিচুয়েশনে এখন আমরা ক্লাস দিচ্ছি। দ্যাট ইজ লিকুইড মডার্নিটি। এর মানে এটা টাইম এবং স্পেসটাকে একসাথে করে না, টাইম এবং স্পেসের মধ্যে একটা বিশাল একটা তোমার কি হয়েছে, দূরত্ব তৈরি করে দিয়েছে। সেটা হলো তোমার আমি আমার কাজের আমি এখানে কিন্তু আমার কাজ হলো অন্য জায়গায়, ঠিক আছে? তাহলে তো দেখা যাচ্ছে যে এটাকে বলে এটা কি করে সম্ভব হয়েছে? জুমের মাধ্যমে হয়েছে, সফটওয়্যার মাধ্যমে হয়েছে, হ্যাঁ। তো টেরিটোরিয়াল যে কনকোয়েস্টটা সেটাও এখন আর আগের মতো যে ফিজিক্যালি করতে হয় তা না। এখন আর কেউ যুদ্ধ, আমরা বলি না যে আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের শাসন করেছে, ইংল্যান্ড আমাদের শাসন করেছে, ফ্রান্স বিভিন্ন দেশ শাসন করেছে, অমুক বিভিন্ন দেশ শাসন করেছে। এখন তুমি বলো, আমরা কি বলতে পারবো এখন আমরা আমাদের কে শাসন করছে? এখন আমরা কি একটা বলো, টেকনোলজি স্যার আমাদেরকে শাসন করেছে। এখন টেকনোলজির মাধ্যমে বা আমাদের মার্কেট গুলো দখল করে নিচ্ছে, আর আমরা অটোমেটিক্যালি এখন আর স্যার ল্যান্ড দরকার নেই, এখন দরকার হচ্ছে মার্কেট স্যার। গুড। তাহলে আমরা আমরা দেখি যে এখন আমরা যেটাকে বলি শাসক, হ্যাঁ, আমরা ঠিক আছে, তুমি যে জায়গায় বলছো আমরা সেই জায়গায় পরে আসবো। আমরা যদি শাসনের জায়গাতেও দেখি পলিটিক্যাল যেই ফাংশনিং, সেই পলিটিক্যাল ফাংশনিং এর মধ্যে আমরা দেখি যে আমরা যেটাকে বলি ন্যাশনাল অথরিটি বেভারিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে, যে ডেমোক্রেসি থেকে ন্যাশনাল অথরিটি আসবে, ঠিক আছে? তো এখন আমরা যেটা দেখছি যে ন্যাশনাল অথরিটিটা কিন্তু যে আমরা যেভাবে দেখি সেভাবে কিন্তু আসলে হচ্ছে না। কেন? কারণ আমাদের আমাদের যে অথরিটি, যেটা ফিজিক্যালি আমরা যেটা দেখি, এটার চাইতে ইনভিজিবল অথরিটি হলো মোর পাওয়ারফুল। ইনভিজিবল অথরিটি মানে কি? যেটা যেমন অ্যাডাম স্মিথ কি বলছে? অ্যাডাম স্মিথ বলছে যে মার্কেট যে চলছে এটা কি নিয়মে চলছে? এখানে বলছে কি আছে? অদৃশ্য হাত। অদৃশ্য হাত, হ্যাঁ। তাহলে ইনভিজিবল হ্যান্ড। তাহলে মার্কেটের মধ্যে কি রয়েছে? ইনভিজিবল হ্যান্ড রয়েছে। ইনভিজিবল হ্যান্ড মানে কি? ইনভিজিবল হ্যান্ড মানে হচ্ছে যে কিভাবে যে মার্কেট চলে, হ্যাঁ, এটা আসলে তুমি ইমাজিন করতে পারবে না, কিন্তু মার্কেট চলছে, হ্যাঁ। এর মানেটা হচ্ছে যে ডিমান্ড, ল অফ ডিমান্ড, হ্যাঁ, তারপরে হলো তোমার ল অফ প্রাইস ফিক্সিং, হ্যাঁ। তো এই জায়গাগুলো, হ্যাঁ, ল অফ কস্ট এবং এবং এই যে কস্ট ডিমান্ড যেই ইকুইলিব্রিয়াম, এগুলো যে কিভাবে চলছে, এটার মধ্যে একটা নিশ্চয়ই একটা ইনভিজিবল হ্যান্ড আছে। যেমন ম্যারাডোনা গোল দিয়েছে, বলছে কিভাবে যে গোলটা হয়ে গেল, হ্যাঁ, মানে ইমাজিন করা যাচ্ছে না, দ্যাট ইজ ইনভিজিবল হ্যান্ড তখন বলে। এখন আমাদের যে পলিটিক্যাল যে ফাংশনিং, সে পলিটিক্যাল ফাংশনিং এর মধ্যে আমরা কিন্তু একটা ইনভিজিবল হ্যান্ড দেখি। মানে there is invisible hand in political
functioning political authority এবং political authoritarian practices invisible handটাকে এর মানে there is invisible political hand তাহলে invisible political hand মানে কি invisible political hand মানে হচ্ছে যে ফিজিক্যালি আমি শাসন কার্য চালাচ্ছি কিন্তু আমার পেছনে যে আছে সেই হলো আসলে আরো বেশি শক্তিশালী সেটা হলো আমাকে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে নেগোশিয়েট করতে হয় ওয়ার্ল্ড ব্যাংক ইজ নট অনলি ইকোনমিক অর্গানাইজেশন ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ বিকাম পলিটিক্যাল অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড ব্যাংক ইজ দ্য এজেন্সি অফ দ্য আমেরিকা ওয়ার্ল্ড ব্যাংক ইজ দ্য এজেন্সি অফ নট অনলি ইউএন ইট ইজ দ্য এজেন্সি অফ আমেরিকা সুতরাং ইনভিজিবল হ্যান্ড মানে এখানে আমেরিকা আছে আমাদের প্রতিবেশী দেশ আছে তাহলে আমরা কি দেখি যে ইনভিজিবল হ্যান্ড যে আমাদের পলিটিক্যাল কাজটা করে দিচ্ছে এটা কিভাবে করছে থ্রু দ্য ডেভেলপমেন্ট অফ কোয়ালিটি অফ সফটওয়্যার এই সফটওয়্যার মানেটা কি সফটওয়্যার মানেটা হচ্ছে যেমন আগে কি করা হতো আগে তোমার আড়ি পাতা হতো বলছে না যে প্রেসিডেন্ট নিক্সন আড়ি পাতার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে এখন আর কেউ আড়ি পাতার দায়ে দোষী সাব্যস্ত হয় না ঠিক আছে কারণ সফটওয়্যার ডেভেলপ করেছে তো সফটওয়্যার যখন ডেভেলপ করেছে সফটওয়্যারই কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছে সফটওয়্যারের মাধ্যমে কিন্তু তোমার চিঠি পৌঁছে যাচ্ছে খুব দ্রুত যে আমাকে কিভাবে কি ইনিশিয়েটিভ নিতে হবে এই পরিস্থিতিতে ঠিক আছে তাহলে আমরা দেখি যে ইনভিজিবল হ্যান্ড এর মানেটা হলো সফটওয়্যার এই সফটওয়্যারটা কাজে লাগাচ্ছে কারা ওই যে যারা তোমার পিছনে যারা পলিটিক্যাল আমাদের দেশের উপর যাদের নজরদারি রয়েছে তারা কিন্তু এটা করছে ফলে আমরা দেখি যে হার্ডওয়্যার এখন কিন্তু স্ট্রং না সফটওয়্যার এখন বেশি স্ট্রং বেশি শক্তিশালী এবং এর কারণে একটা যে টেরিটোরিয়াল যে কনকোয়েস্টের যে একটা সার্টেনটি এটা কিন্তু আমরা দেখছি না দ্যাট ইজ ক্লোজনেস টু আনসার্টেনটি তো টেরিটোরিয়াল কনকোয়েস্টটা কি টেরিটোরিয়াল কনকোয়েস্টটা হলো যে এই যে এখন কনকোয়েস্টটা হলো যেটা তুমি বলেছো সেটা হলো যে তোমাকে ফিজিক্যালি এখন দখল করতে হবে তোমার দখলদারিত্ব এখন ফিজিক্যালি দরকার নেই মাল্টিন্যাশনাল কোম্পানি তোমাকে দখল করবে তোমার ট্রান্সন্যাশনাল কোম্পানি তোমাকে দখল করবে তোমার দেশের প্রোডাক্ট আমার দেশের প্রোডাক্ট এমন পলিসিতে চলবে যে আমার দেশের প্রোডাক্ট আমি বাজারে বিক্রি করতে পারছি না কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানির প্রোডাক্ট আমাদের দেশে বিক্রি হচ্ছে এখানে স্টেটেরও কিন্তু কিছু স্টেটেরও ভয়েস না স্টেট যদি বলে তোমরা এই প্রোডাক্ট কিনো না আমরা কিন্তু শুনবো না কিন্তু কেন কারণ আমাদেরকে কি করা হয়েছে এই যে টেকনোলজি মিডিয়া এগুলো দিয়ে আমাদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে যে আমরা কি কিনবো না সুতরাং আমাদের যে ন্যাশনাল অ্যাটিটিউড এটা কিন্তু আমাদের হারিয়ে গেছে ন্যাশনাল অ্যাটিটিউড গুলো হারিয়ে গেছে ফলে আমরা যেটা হয়েছে যে এখন যে ইনস্ট্রুমেন্টাল রেশনালিটি সেই জায়গাগুলো কিন্তু কি হয়ে গেছে ডিজলভ হয়ে গেছে উইক হয়ে গেছে ফ্রেজাইল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আমরা মনে করি ইনস্ট্রুমেন্টাল রেশনালিটি প্রাতিষ্ঠানিকভাবে আছে আইনি ভাবে আছে কিন্তু প্র্যাকটিক্যালি নাই প্র্যাকটিক্যালি কি আছে প্র্যাকটিক্যালি তোমার কোনো বাউন্ডারি নাই কোনো নর্ম নাই অফিস আদালত সবকিছু অ্যাডমিনিস্ট্রেশন সবকিছুর মধ্যে একটা নর্মলেসনেস আমরা দেখতে পাবো সেই নর্মলেসনেসটা কি সেই নর্মলেসনেসটা হলো তোমাকে এটাকে বলে গভর্নমেন্ট অফিসিয়ালি দেখা যায় লাইসেন্স দিয়েছে সে গভর্নমেন্ট থেকে লাইসেন্স নিয়েছে ঠিকই এটা হলো একটা ফর্মাল রেশনালিটি সে মেনটেন করেছে কিন্তু লাইসেন্স নিয়ে সে কি করেছে সে কন্টামিনেটেড প্রোডাক্ট সে আমাদের কাছে সাপ্লাই দিচ্ছে ঠিক আছে এবং ভেজাল এবং এই যে ভেজাল এটাকে বলে সমস্ত পণ্যের মধ্যে যে ভেজাল দেওয়া এটা এখন কালচার হয়ে গেছে ফলে নর্মলেসনেস হ্যাজ বিকাম কালচার ঠিক আছে তাহলে নর্মলেসনেস হ্যাজ বিকাম নর্ম এবং তুমি দেখো যে অফিসের মধ্যে আগে কি হতো যে ঘুষ খেত তাকে আমরা অপরাধী বলতাম এখন যে ঘুষ খায় না তাকে অপরাধী বলে সাব্যস্ত করা হয় এবং যে ঘুষ খায় না সে হলো ক্রিমিনাল যে ঘুষ খায় সে হলো ভদ্র মানুষ সুতরাং এটা কেন নর্মলেসনেস এখন এত বড় আকার ধারণ করেছে যে তোমার যে এটাকে বলে যে ঘুষ খাবে না সে ক্রিমিনাল হিসেবে সাব্যস্ত হবে কিন্তু যারা ঘুষ খাবে তারা ভদ্র তাদেরকে সবাই সালাম দিবে স্যালুট দিবে তারা হাইলি অ্যাপ্রিসিয়েটেড হবে এবং আমরাও তাদেরকে সম্মান করি
এবং আবার আমাদের সোশ্যাল ভ্যালুস গুলো এমন হয়ে গেছে যে আমরা কিন্তু ঘুষখোরদেরকে বড় আকারের মহাজনী যে সুদখোর তাদেরকে কিন্তু আমরা স্যালুট করি, ঠিক আছে? এবং এটা কি হয়ে গেছে, কারণ নর্মলেসনেস হ্যাজ বিকাম নর্ম in our society. It has become an institutional norm, organizational norm and social norm. তারপর আমরা যেটা দেখি যে মিউচুয়াল যে ডিপেন্ডেন্সি, যেটাকে আমরা বলি লেবার এবং ক্যাপিটালের যে মিউচুয়াল ডিপেন্ডেন্সি, সেটাও কিন্তু দুর্বল হয়ে গেছে। সেটা কেন দুর্বল হয়ে গেছে? কারণটা হলো যে তোমরা যদি হার্বার্ট মার্কুজের থিওরি পড়েছো কিনা আমি জানি না। তোমরা কি হার্বার্ট মার্কুজের থিওরি নিশ্চয়ই পড়েছো, তাই না? মনে নেই? হার্বার্ট মার্কুজের থিওরি পড়েছো না? মনে পড়ছে না স্যার। ওই যে মডার্ন সোশিওলজিক্যাল থিওরিতে মনে হয় তোমাদের পড়ার কথা, সেটা হলো হার্বার্ট মার্কুজ ক্রিটিক্যাল থিওরি। স্যার ওনার নাম জানি স্যার, ওনার সম্পর্কে পড়েছি স্যার ফ্রাঙ্কফুর্ট স্কুলে। ফ্রাঙ্কফুর্ট স্কুল পড়েছো, কিন্তু হার্বার্ট মার্কুজের থিওরি পড়ো নাই? না স্যার, থিওরি মনে হয় পড়া হয়নি স্যার। পড়েছি ফ্রাঙ্কফুর্ট স্কুলে মার্কেজের কথা পড়েছি স্যার। ওয়ান ডাইমেনশনাল ম্যান থিওরি পড়েছো? স্যার পড়েছি স্যার। তো এই যে ধরো হার্বার্ট মার্কুজ যে বলেছেন যে যে টেকনোলজিক্যাল রেশনালিটির কথা হার্বার্ট মার্কুজ বলেছেন, তাহলে একটা হলো এখন যেটা চলে আসছে যে সেটা হলো টেকনোলজিক্যাল রেশনালিটি, যেটা মার্কুজ বলেছেন। তাহলে টেকনোলজিক্যাল রেশনালিটি মানেটা হলো টেকনোলজি কিন্তু একটা নতুন ধরনের একটা রেশনালিটি হাজির করেছে। সেটা কি? যেমন আগে যে রেশনালিটিটা ছিল সেটা হলো লেবার এবং ক্যাপিটালের এঙ্গেজমেন্ট, ম্যারেজ বিটুইন লেবার এন্ড ক্যাপিটাল, এবং লেবার এবং ক্যাপিটালের মধ্যে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে তোমার পুঁজিবাদী কার্যক্রম চলছে। তো লেবার এবং ক্যাপিটালের মধ্যে যদি আমরা পুরুষতান্ত্রিক চরিত্রকে এখানে নিয়ে আসি, তোমরা কি বলতে পারো লেবার এবং ক্যাপিটালের মধ্যে কোনটা পুরুষ? ক্যাপিটাল পুরুষ। হ্যাঁ, ক্যাপিটাল মানে পুরুষতান্ত্রিক জায়গা থেকে যদি আমরা বলি যে পুরুষ যদি হয় লিডার বা পুরুষ যদি হয় অথরিটি, হ্যাঁ, আর নারী যদি হয় সাবজুগেটেড, তাহলে আমরা দেখি যে লেবার ক্যাপিটালের আন্ডারেই থাকে, নিয়ন্ত্রণে থাকে। মানে ক্যাপিটাল লেবারকে নিয়ন্ত্রণ করে, যেটা মার্কস উল্লেখ করেছিলেন। তাহলে ক্যাপিটাল লেবারকে নিয়ন্ত্রণ করে, কিন্তু ম্যারিটাল রিলেশনশিপ আছে, ঠিক আছে? তো সেই জায়গাটাও কিন্তু ভেঙে গেছে। এর মানে এখন আমাদের বৈবাহিক সম্পর্কগুলো যেমন সমাজে অনেক ভেঙে যায়, তেমনি লেবার ক্যাপিটালের মধ্যে যে আন্তঃবৈবাহিক সম্পর্ক সেটা দুর্বল হয়ে অনেকটা তাদের একটা সেপারেশন কিন্তু দেখা যায়। ডিভোর্স না, কারণ লেবারকে ডিভোর্স করা যায় না, তবে সেপারেটেড আছে, একটা দূরত্ব আছে, ডিস্টেন্স আছে। সেই ডিস্টেন্সটা কে তৈরি করে দিল? সেই ডিস্টেন্সটা তৈরি করে দিল তোমার টেকনোলজিক্যাল রেশনালিটি। টেকনোলজিক্যাল রেশনালিটি মানে কি? টেকনোলজি হ্যাজ ইটস ওন পাওয়ার, ম্যাজিক্যাল পাওয়ার। টেকনোলজির মধ্যে একটা মেশিনারি পাওয়ার আছে মডার্ন টেকনোলজির মধ্যে। সে পাওয়ারে কি করেছে? লেবারকে আরো বেশি দুর্বল করে ফেলেছে। ফলে হার্বার্ট মার্কুস বলছে যে টেকনোলজি থেকে যে পরিমাণ প্রফিট আসে, লেবার থেকে সেই পরিমাণ প্রফিট আসে না। টেকনোলজি থেকেই বেশি প্রফিট আসে, এই কারণে টেকনোলজি পাওয়ারফুল হয়ে গেছে। ফলে টেকনোলজি এখন লেবার এবং ক্যাপিটাল দুটোকে মিডিয়েট করে, ঠিক আছে, মানে কনসাইল করে এবং দুটোকে মানে সংবদ্ধ করে। তাহলে এর মানেটা হলো, যেমন ধরো তুমি কম্পিউটার, এই যে কম্পিউটার বা এটাকে বলে আইসিটি সেক্টরের কাজ অথবা কম্পিউটারের যে কাজ এবং সফটওয়্যারের যে কাজ, এখানে আমরা দেখি যে টেকনোলজি একটা পাওয়ারফুল, এবং সেক্ষেত্রে সেই কাজের জন্য ক্যাপিটাল যেমন ইনভেস্ট করতে হয়, হ্যাঁ, একটা পুঁজি ইনভেস্ট করতে হয়, এবং কিছু লেবারও প্রয়োজন হয়। কিন্তু লেবার নিজে দুর্বল হয়ে যায়, এবং দেখা যায় যে কোনো লেবার এখানে কাজে লাগানো যায় না। স্কিল লেবার যারা টেকনিশিয়ান তাদেরকেই অন্তত কাজে লাগানো যায়, এবং তারা মনে করে যে টেকনোলজির যে একটা পাওয়ার আছে সেই পাওয়ারের তুলনায় তারা অনেক দুর্বল, ঠিক আছে? ফলে দেখা যাচ্ছে যে যেমন প্রোডাকশনের ক্ষেত্রে এখন টেকনোলজি যাদের এটাকে বলে পাওয়ারফুল অটোমেটিক যে
অথবা যে আল্ট্রা মডার্ন যে টেকনোলজি যারা ব্যবহার করে তাদের উৎপাদন বেশি হয়, কিন্তু সেখানে লেবার এঙ্গেজমেন্ট কম। তাহলে আমরা দেখি যে ইভেন এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু লেবার এঙ্গেজমেন্ট কমে গেছে, কারণ মডার্ন টেকনোলজি যত এসছে তত লেবার এঙ্গেজমেন্ট কমে গেছে। ফলে আমরা দেখি যে ফ্র্যাকচার হয়ে গেছে লেবার এবং ক্যাপিটালের মধ্যে যে আন্তঃসম্পর্ক, এটা ভেঙে গেছে, এটা দুর্বল হয়ে গেছে। এখন লেবার আরো বেশি দুর্বল হয়ে গেছে, ঠিক আছে। ফলে টেকনোলজি এসে লেবারকে আরো বেশি দুর্বল করেছে, এবং ফলে লেবারের সাবজুগেশনটা, এলিয়েনেশনটা এটা আরো বেশি বেড়ে গেছে। আরেকটা বিষয় যেটা হয়েছে সেটা হলো টেকনোলজিক্যাল ফাংশনিং এর মধ্য দিয়ে, সেটা হলো যেটা আমরা এখন যেটাকে বলে কালচারাল জায়গা থেকে যদি আমরা বলি, হ্যাঁ, যে যে একটা এই যে এঙ্গেজমেন্টটা, যে পারিবারিক সম্পর্ক, তারপরে আন্তঃসম্পর্ক, এগুলো আরো দুর্বল হয়ে গেছে, ফ্রেজাইল হয়ে গেছে, ভোলেটাইল হয়ে গেছে। হ্যাঁ, এবং এটা কেন হয়েছে? কারণটা হলো ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন। Instant gratification হলো instant gratification is the part of the consumer culture. Principle of procrastination, একটা হলো প্রিন্সিপাল অফ প্রোক্রাস্টিনেশন, এটা হলো সলিড মডার্নিটির একটা বৈশিষ্ট্য। তোমরা প্রোক্রাস্টিনেশন মানে কি? প্রোক্রাস্টিনেশন মানে হলো দীর্ঘসূত্রিতা। এর মানেটা হলো প্রোক্রাস্টিনেশন মানে হলো ইউ শুড সেভ ফর ইউর গোল্ডেন ফিউচার। ইউ শুড সেভ মোর ফর গোল্ডেন ফিউচার, এটা হলো প্রোক্রাস্টিনেশন। তাহলে যেটা বেবারের থিওরিতে বলছে যে কৃচ্ছতা সাধন যদি করে মানুষ যদি অল্প খরচ করে, তখন সে বেশি ইনভেস্ট করতে পারবে, সেভ করতে পারবে, ইনভেস্ট করতে পারবে, and ultimately in future he or she will gain in his or her life. মানে হলো ম্যাটেরিয়াল গেইনিং এর জন্য কিন্তু প্রোক্রাস্টিনেশন খুব ইম্পর্টেন্ট বিষয়। ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশনটা হলো ভিন্ন। এই লিকুইড মডার্নিটিতে ইম্পর্টেন্ট হলো ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন। ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করার দরকার নাই, আমার এখনই আমি মানে বিনোদন চাই, এখনই আনন্দ চাই, এখনই আমার চাই, মানে এখনই চাই, ঠিক আছে। এর মানে নো প্যাশন্স, হ্যাঁ, এর মানে নো প্যাশন্স ইজ রিকোয়ার্ড। এর মানে হলো যে কোনো ধৈর্য আর ধরার দরকার। যেমন আগে বলতো যে ধৈর্য ধরো, সবুর করো। আগে মানুষ মনে করতো ধৈর্য ধরো, সবুর করো, সামনে ভালো ফল আসবে। এখন বলে না, আমি এখনই চাই। হ্যাঁ, এবং এই যে এখনই চাই, এই প্রবণতার কারণেই কিন্তু মানুষের মধ্যে এখন তোমার বেড়ে গেছে, যে প্রি মেরিটাল যে রিলেশনশিপ, যেটা তোমরা বুঝতে পারছো। প্রি মেরিটাল রিলেশনশিপ কেন বেড়েছে? কারণ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। হ্যাঁ, এখন আমি তোমাদের যে বলছি যে জিগমন্ড বাউম্যান বলছে লাভ এখন একটা ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে, কি জন্য? ফর ফুলফিলিং ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। লাভ এজ জাস্ট এজ আ সাইনবোর্ড। হ্যাঁ, লাভ জাস্ট একটা ভার্বাল এক্সপোজার, এবং লাভ মানে হচ্ছে আই লাভ ইউ, এটা বলা এখন তো খুব সহজ ব্যাপার। আগে খুব কঠিন ছিল। আগে আই লাভ ইউ বলতে গেলে ঠোঁট কাঁপতো। তো আগে আই লাভ ইউ বলার জন্য মানে আরেকজনকে দিয়েও বলাইতো, নিজে বলতে পারছে না, সাহস পাচ্ছে না। এখন মানুষের খুব সাহস হয়ে গেছে, এবং মানুষের আবার সাহস, আমরা যদি বলি যে লজ্জাশীলতা, এটাও হারিয়ে গেছে। হ্যাঁ, আগে মানুষের লজ্জা ছিল বেশি বলেই মানুষ বুক কাঁপতো, মুখ কাঁপতো, ঠোঁট কাঁপতো, যে আমি আই লাভ ইউ এটা বলতেই তার ঠোঁট মানে কেঁপে উঠে, বলতে পারে না। এখন কি হচ্ছে? এখন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন যেহেতু চলে আসে, আই লাভ ইউ দ্রুত চলে আসে। হ্যাঁ, এবং সে জানে সে আই লাভ ইউ কি জন্য, তারপরে সে বলে ফেলে আই লাভ ইউ, ঠিক আছে। সুতরাং আই লাভ ইউ এখন একটা নর্মাল জিকিরে পরিণত হয়েছে। তো এই যে নর্মাল জিকির, যেটা আই লাভ ইউ জিকির, এই জিকিরটা উদ্দেশ্য যদি হয় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, তখন সে ম্যারিটাল রিলেশনশিপের জন্য অপেক্ষা করবে না। যেমন তোমাদের ম্যারিটাল রিলেশনশিপের জন্য কতগুলো শর্ত আছে। যেমন তোমার ইকোনমিক্যালি সলভেন্ট হতে হবে, সাধারণত যে পুরুষ, তাকে অর্থনৈতিকভাবে একটা আয় রোজগারের একটা ব্যবস্থা থাকতে হবে। এবং তোমরা দেখো কোন ধর্মগ্রন্থ বলছে যে তোমার যদি আর্থিক সামর্থ্য সেভাবে না থাকে, তাহলে তুমি অপেক্ষা করো, ইউ শুড ওয়েট, হ্যাঁ, ফর ইউর সলভেন্সি, হ্যাঁ, অথবা মিনিমাম সলভেন্সি। এর মানে ধর্মগ্রন্থ বলছে ইউ শুড বি প্যাশেন্স। এর মানে তোমাকে কি হতে হবে? তোমার প্যাশেন্স থাকতে হবে, তোমার ধৈর্য থাকতে হবে। হ্যাঁ, তোমার গ্রাটিফিকেশন আছে, কিন্তু ইউ শুড ডিলে ইউর গ্রাটিফিকেশন। এর মানে তোমার মানুষের যে একটা ফিজিক্যাল বিষয় আছে, মেন্টাল বিষয় আছে, সুতরাং মানুষ তার মানসিক শক্তি দিয়ে ফিজিক্যাল যে ডিজায়ার সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এর মানে আগে
ইন ফিউচার এট দ্য পাস্ট আমরা কি দেখি যে দেয়ার ওয়াজ মেন্টাল স্ট্রেংথ, হ্যাঁ, তোমার কম্পেয়ার্ড উইথ ফিজিক্যাল স্ট্রেংথ। মানে আগে মানুষের মানসিক শক্তিটা এত প্রবল ছিল, সে তার ফিজিক্যাল যে ডিজায়ারটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতো। এখন যেটা হচ্ছে সেটা হলো মানুষের ফিজিক্যাল ডিজায়ার মানুষের মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। এর মানে ফিজিক দ্যাট ইজ দ্য ফিজিক হ্যাজ বিকাম সো পাওয়ারফুল। হ্যাঁ, তাহলে মানুষের শারীরিক চাহিদা এটা এখন মানসিক চাহিদার চাইতে, মানসিক যে শক্তি এটার চাইতে শক্তিশালী হয়ে গেছে। ফলে যেটা হয়েছে সেটা হলো যে এখন তোমার বিয়ের জন্য অপেক্ষা করে না, অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য অপেক্ষা করে না। হ্যাঁ, আগে মানুষ প্রেম সম্পর্কে লাভ রিলেশনে জড়ালো, বাবা মার সমর্থন নিত, তারপরে দুই পক্ষকে জিজ্ঞাসা করা হতো, তাদের সাথে ফাইটও করা হতো রোমান্টিক রিলেশনের যুগে। এবং সেখানে দেখা যেত যে তাদেরকে বলতো যে মেনে নেওয়ার জন্য, যদি না মেনে নিত তারা তখন আরো অপেক্ষা করতো, বা পরে তারা কোর্ট ম্যারেজ করে তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। এখন এখন যেটা হচ্ছে যে এখন বলে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ইজ ফাস্ট। হ্যাঁ, আর ম্যারেজ এটার জন্য কি দরকার, এটার জন্য ল আছে, কোর্ট ম্যারেজ আছে, বাবা মার কনসেন্ট আছে, তারপরে তোমার এটাকে কি বলেন, তোমার ইকোনমিক সলভেন্সির বিষয় আছে, এত কিছু কে চিন্তা করে। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ইম্পর্টেন্ট। সুতরাং there is no morality in our life, ঠিক আছে? তো সুতরাং ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ইজ দ্য পার্ট অফ কনজিউমার লাইফ। কারণ দ্রুত সুখী হতে চায়। আগে মানুষ সুখী হওয়ার জন্য দুঃখকে বেছে নিত। কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এখন আর এইসব প্রবাদের, এখন এই প্রবাদ চলে না। আগে ছিল কাটা হেরি ক্ষান্ত কেন, দুঃখ বিবাদ আছে, বাধা আছে, বিপত্তি আছে, ঠিক আছে, এগুলোকে মানে অতিক্রম করে যাও, ঠিক আছে, এগুলোকে অতিক্রম করে যাও, কাটা হেরি ক্ষান্ত কেন। যেমন মুভির মধ্যে কি দেখায়, মুভির মধ্যে দেখায় যে একটু কিছু মেটাফরিক করে খুবই অ্যাট্রাকটিভ করে দেখায় যে একদম বলছে তুমি কি ওরে ভালোবাসো, হ্যাঁ আমি ভালোবাসি, কেমন ভালোবাসো, জীবন দিয়ে ভালোবাসি। তখন বলছে যে ঠিক আছে, এখানে আগুনের কয়লা দেওয়া হয়েছে, এটার উপর দিয়ে যদি হেঁটে যেতে পারো তাহলে বুঝতে পারবো যে তুমি ভালোবাসো। ঠিক আছে, আমি পারবো। সে তখন এই কয়লার উপর দিয়ে মানে আগুনে তোমার আগুনের কয়লার মধ্যে দিয়ে পায়ে হেঁটে যাচ্ছে, হ্যাঁ আসে মানে সহ্য করে করে তারপর যাচ্ছে। দ্যাট ইজ সিম্বলিক্যালি একটা মেটাফরিক করে এটা দেখানো হচ্ছে। মানিটা কি, এর মানিটা হচ্ছে যে লাভ এত সহজ বিষয় না, লাভ এত কঠিন যে অনেক কাটা অনেক বাধা অতিক্রম করে তাকে তাকে ভালোবাসা প্রমাণ করতে হয়। এখন ভালোবাসা প্রমাণ করতে হয় না। হ্যাঁ, এখন ভালোবাসার প্রমাণের বিষয় না, কারণ ভালোবাসা থাকলেই তো প্রমাণ করতে হবে। ভালোবাসা তো নাই যে প্রমাণ করার দরকার আছে। এখন কি, এখন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের সাথে ভালোবাসার সম্পর্ক নাই, ভালোবাসার সাথে সম্পর্ক হলো স্যাক্রিফাইসের সম্পর্ক। সুতরাং তুমি যে কাউকে ভালোবাসো, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস, ঠিক আছে। এর মানে স্যাক্রিফাইসের সাথে ভালোবাসার সম্পর্ক। এখন স্যাক্রিফাইসের সাথে ভালোবাসার সম্পর্ক না, এখন হলো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, ঠিক আছে। তো সুতরাং এখন হলো, আমি যখন স্মার্টফোনে ইন্টারভিউ নিয়েছিলাম, বা তোমরাও জানো বিষয়টা, যে যারা ফোনে কথা বলে সে সারা রাত ধরে বলে যে আমি রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত কথা বলেছি। হ্যাঁ, এখন এই জিনিস তারা তারা এই যে সারা রাত ধরে যে কথা বলেছে, তারা এটাকেই বলে যে দেখো কত ভালোবাসি, সারা রাত ধরে কথা বলেছে। কিন্তু এটা তো স্যাক্রিফাইস না, ইট ইজ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। এটা তো স্যাক্রিফাইস না। আমরা মনে করি হ্যাঁ এটা স্যাক্রিফাইস না, কারণ সে এটা তার ভালো লাগে, এবং এটা তার ভালো লাগে বলেই তো সে সারা রাত ধরে কথা বলে। মানেটা হলো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। সব ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের যে প্রসেস, এই প্রসেসটাকেও তারা কিন্তু তোমার স্যাক্রিফাইস শব্দটা দিয়েই কিন্তু ম্যানিপুলেট করে। তো বলে যেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন যত হচ্ছে তত দেখা যাচ্ছে বিয়ের আগেই তাদের প্রেম থাকে না, বিয়ের আগেই যাদের প্রেম থাকে না, যারা অনলি ফিজিক্যাল ডিজায়ারটাকে গুরুত্ব দেয়, তাদের ম্যারিটাল রিলেশনশিপ তো ভালো থাকবে না, কারণ তাদের স্যাক্রিফাইস মাইন্ড তৈরি হয় নাই, সেটার কোনো প্র্যাকটিস তৈরি হয় নাই। ফলে ম্যারিটাল রিলেশন হয়ে গেছে আনস্টেবল। হ্যাঁ, এবং তোমার হিউম্যান বন্ড হয়ে গেছে ফ্লুইড। হিউম্যান বন্ড বলতে এখন কিছু নাই,
মানুষ এখন এটাকে বলে সুখের পিছনে ছুটেছুটি করে, ফ্লাকচুয়েট করে, এক জায়গা থেকে এক জায়গায় ঝাঁপ দেয়, কিন্তু তারা কিন্তু কোথাও কিন্তু মানে সুখের জন্য দৌড়ঝাঁপ করে, কিন্তু ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশনের মেথডে চলে বলে হ্যাঁ তাদের সুখ অস্থায়ী থাকে এবং এটা ফ্লুইড হয়ে আবার উড়ে চলে যায়। তো এই জায়গা থেকে ফলে মানুষের যে আগে হেভি বন্ড ছিল এখন হয়ে গেছে এটা লিকুইড বন্ড। ঠিক আছে, এখন এটা লিকুইড বন্ড হয়ে গেছে, অস্থায়ী হয়ে গেছে, টেম্পোরারি হয়ে গেছে, এবং এই কারণে তোমার সুখ তোমার আগে সুখ পেতে কষ্ট হলো, সে যেই সুখ পেত সেটা অনেক অনেক স্থায়ী ছিল, এখন সুখের স্থায়িত্ব থাকে না, সুখ হয়ে গেছে ভোলেটাইল। ভোলেটাইল মানে কি? উদ্বায়ী। উদ্বায়ী মানে হচ্ছে যে তোমার বাষ্পীভূত হয়ে যায়, সুতরাং সুখ আর ধরে রাখা যায় না, সুখ বাষ্পীভূত হয়ে যায়, এত সহজ হয়ে গেছে। তো এই জায়গাটা হলো লিকুইড মডার্নিটির বৈশিষ্ট্য, এবং লিকুইড মডার্নিটি আমাদেরকে এদিকে নিয়ে গেছে। তো সেই জায়গা থেকে এখন আমরা আরো পয়েন্ট টু পয়েন্ট আমরা আলোচনা করব যে লিকুইড মডার্নিটির যে কনসিকুয়েন্সটা কি, সেটা আমরা আরো স্পেসিফিক পয়েন্ট দিয়ে বাউম্যানের জায়গা থেকে আমরা ব্যাখ্যা করব। তো তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো? এই পর্যন্ত বুঝতে পেরেছো? জি স্যার। কি নাকি ঘুম আসে নাকি? আব্দুল খালিক আছো? জি স্যার আছি। কি ঘুম আসে না চাটা নিয়ে বসবা? না স্যার ঘুম আসবে না। প্রয়োজনে চায়ের কাপ নিয়ে বসবা, কারণ তোমরা তো ওডিতে আছে, দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে সমস্যা নাই। জি স্যার এটা এবং এনজয় করবা, মানে চা খেতে খেতে পড়বা, চা খেতে খেতে ক্লাস শুনবা, এটার মধ্যে একটা এনজয়মেন্ট আছে। ঠিক আছে? জি স্যার। তো এটা অতিরিক্ত বিলাসিতা হয়ে যায় না? হ্যাঁ, এটা অতিরিক্ত বিলাসিতা হয়ে যায় না? না, এটাকে বলে, এটাকে যেটা বলে সেটা হলো যে তোমরা যখন, যেমন ধরো তুমি বাবা মাকে ভালোবাসো, এখন বাবা মাকে ভালোবাসতে গিয়ে তুমি কি করেছো? বাবা মাকে এনজয়ের মধ্যে রাখো, বাবা মার সাথে গল্প করো, তাদের সাথে চা খেতে খেতে গল্প করো, এটা তো বিলাসিতা না। এটা হলো তুমি কতটুকু বিষয়টাকে ভালোবাসো। তুমি যদি ক্লাসকে ভালোবাসো তাহলে ওটাকে বোরিং হিসেবে নিবা না, তাহলে তুমি কি করবে? তুমি রিফ্রেশ হবে এবং তুমি চার্মিং মোডে তুমি কি করবে? লেখাপড়া করবে চার্মিং মোডে। এবং এই যে চার্মিং, এবং এটাকে বলেন নলেজ বেশি গ্যাদার করার জন্য, যদি এটা এক ধরনের আমরা এটাকে আমরা বলি ইন্টেলেকচুয়াল লাক্সারি, কিন্তু আমরা করতে পারি। লাক্সারি অলওয়েজ যে লাক্সারি খারাপ তা না, তোমরা ইন্টেলেকচুয়াল লাক্সারি আনতে পারো। ঠিক আছে? তো ইন্টেলেকচুয়াল লাক্সারি মানেটাই, ইন্টেলেকচুয়াল লাক্সারি মানে হচ্ছে যে তোমার মাইন্ড চিন্তা চেতনা জ্ঞান অর্জনের জন্য তোমার প্রচন্ড ভাবে তোমার আগ্রহী থাকে। যেমন ধরো একটা লোককে আমরা কখন বলি সে লাক্সারিয়াস লাইফ লিড করে, যখন সে অনেক প্রোডাক্ট, দামি দামি প্রোডাক্ট কিনে, হ্যাঁ, সে অনেক দামি দামি জিনিসপত্র কিনে। যে তোমার ইন্টেলেকচুয়াল লাক্সারি দরকার। ইন্টেলেকচুয়াল লাক্সারিটা হলো তোমার অনেক নলেজ দরকার, তোমার অনেক তোমার দামি দামি প্রয়োজনে প্রচুর বই কিনবে, হ্যাঁ, তোমার লাইব্রেরি থাকবে, তোমার লেখাপড়া থাকবে, তুমি নলেজ অর্জন করবে প্রচুর। যেমন একটা লোক অনেক দামি দামি খাবার খায়, তখন আমরা বলি সে এক ধরনের বিলাসী। ঠিক, তুমি দামি দামি নলেজ অর্জন করবে। ঠিক আছে? তাহলে তুমি তোমার ইন্টেলেকচুয়াল লাক্সারি দরকার। লাক্সারি ইটসেলফ নট নেগেটিভ, ইজ নট নেগেটিভ থিং। দেখতে হবে লাক্সারিটা আমি কিসের ক্ষেত্রে ব্যবহার করছি, লাক্সারিটা কোন পয়েন্ট। তো সুতরাং তুমি লাক্সারি মানে ইন্টেলেকচুয়াল যে নলেজ গ্যাদার করার জন্য তুমি এটাকে চার্মিং মুডে নিবে, তখন কি করবে? তুমি অনেক বেশি নলেজ কিন্তু গ্যাদার করতে পারবে। তুমি যে খাবার অরুচির সাথে খাও, ওই খাবার কি হজম হয়? না স্যার, অরুচির সাথে তো কোনো খাবারই খাই না। না স্যার, হজম হয় না। হজম হয় না, হয়তো কোথাও দাওয়াত খেতে গেছো, এখন খাইতে হবে। পেট খারাপ হয় স্যার। হ্যাঁ, এই তো গুড। এর মানে সাইকোলজি কত ইম্পর্টেন্ট বিষয়। অরুচির সাথে খাবার খেলে, হ্যাঁ, এই অরুচিটাই একটা জীবাণু। স্যার আমার যদি রুচি না থাকে তাহলে আমি খাবো কেন? কিন্তু জোর করে খেতে হয় কেন? সামনে তোমার দাওয়াতে খেতে দিয়েছে, না খেলে কথা শোনাবে। ঠিক না, এই আছে? ফর্মালিটি তো স্যার আমাকে অসহ্য করে ফেলবে।
হ্যাঁ সেটা তো তুই কি না খাই থাকিস নাকি? তো খাই। হ্যাঁ সেটা তো হবে। আবার অনেকেই আছে, অনেকে আছে যে তোমার লোক দেখানো বুঝো। লোক দেখানো মানে হচ্ছে তাকে টিজ করতে পারে, যে না খাইলেও টিজ করতে পারে। অনেক কিছু ফ্যাক্টর আছে। তো যখন অরুচির সাথে, অথবা দেখা যায় খাবারটা দিয়েছো, এখন খাবারটা স্বাদ হয় নাই, কিন্তু খেতে হবে, কোনো উপায় নাই, ঠিক আছে, তখনও দেখা যাচ্ছে অরুচির সাথে খায়। এখন এই অরুচির সাথে খেলে যেটা হয়, বদহজম হবে, এবং কারণ অরুচি নিজে একটা জীবাণু, ঠিক আছে, এবং সাইকিক জীবাণু। তো অরুচি একটা সাইকিক জাম, ঠিক আছে। সুতরাং এটা থেকে একটা অসুস্থতা তৈরি হয়। তোমরা তো সোলজ অফ হেলথ পড়েছো। তাহলে এই যে তোমার অরুচির সাথে যদি জ্ঞান অর্জন করো, এটাও কিন্তু তোমার বদহজম করবে। হ্যাঁ, ফলে যেটা করবে, রুচিশীল মুড নিয়ে, হ্যাঁ, তোমার এটা এনজয়মেন্টের সাথে তোমার একটা চার্মিং মুড নিয়ে তুমি জ্ঞান অর্জন করবে, লেখাপড়া করবে, তখন তোমার ঘুম আসবে না। তুমি ঘুম আসবে না, তখন তুমি আরো বেশি নলেজ অর্জন করতে পারবে। চা খাবে, চা কেন খাবে? কারণ তুমি নলেজ অর্জন করতে চাও, ঠিক আছে। এর মানেটা হলো তোমার কাছে তোমার ইন্টেলেকচুয়াল লাক্সারি দরকার। কি বুঝতে পেরেছো? জি স্যার। সুতরাং তবে হ্যাঁ বলো। স্যার, চা কিন্তু স্যার অর্থনীতির ভাষায় বদ অভ্যাস একটা। হ্যাঁ, অর্থনীতিতে চা খাওয়াকে বদ অভ্যাস হিসেবে আখ্যায়িত করছে স্যার। ওটা হলো, শোনো, ওটা হলো অর্থনীতিতে, তোমার সব অর্থনীতিতে বদভ্যাস বলে না। কেননা তোমার চা যদি আবার জিডিপি বাড়ায়, তখন আবার এটাকে বদভ্যাস বলবে না, ঠিক আছে। তখন তারাই ঠিকই চিৎকার করে বলবে, হ্যাঁ আমাদের জিডিপি বেড়ে গেছে, ঠিক আছে। তো এই আবার চা খাওয়া থেকে যদি মানুষ ইন্ডাস্ট্রিয়াস হতে পারে, বেশি বেশি আউটপুট হয়, হ্যাঁ, তখন দেখবো অফিসে সবার রুমে রুমে চা কেন দিচ্ছে। তুমি দেখবে যে অফিসে যারা ব্যাংকে জব করে বা বিভিন্ন অফিসে জব করে, দেখবে কতক্ষণ পর টেবিলে টেবিলে চা কেন? কারণ এটা কোম্পানিতে, অফিসের অর্ডার ম্যানেজমেন্ট থেকে, যে এরা যেন না ঘুমায়। হ্যাঁ, তো এরা যদি সবাই চা খায়, তাহলে কাজ করবে বেশি করে। সুতরাং চা হলো প্রোডাক্টিভ, ঠিক আছে, ইকোনমিক জায়গা থেকেও চা প্রোডাক্টিভ। তো সুতরাং এই জায়গা থেকে তোমার আমরা বলতে পারি, ইকোনমি তো একটা পয়েন্ট নিয়ে থাকে না, ইকোনমিক অনেক অ্যানালাইসিস আছে। আর সোশ্যোলজিক্যাল আমরা তখন এটা দেখতে পারি, চা কি করে। চার, তোমরা সোশ্যোলজিক্যাল ইমাজিনেশন পড়েছো কিনা, নিশ্চয়ই পড়েছো। সোশ্যোলজিক্যাল ইমাজিনেশনে যদি তুমি চাকে ব্যাখ্যা করো, চার মধ্যে একটা কি আছে, চা একটা তোমার গসিপিং কালচার তৈরি করে, ঠিক আছে। চায়ের মধ্যে একটা মানে গেট টুগেদারের কালচারে একটা সম্পর্ক আছে। সুতরাং চায়ের সাথে সোশ্যাল যে গেট টুগেদারনেস, চায়ের সাথে যে গসিপিং, চায়ের সাথে যে একটা হারমোনিয়াস ইন্টারাকশনের একটা বিশাল সম্পর্ক আছে। আসেন একটা চা খেয়ে যান, কি কেন এই কথাটা বলে, ঠিক আছে, কারণ এর সাথে চার্মিং ইন্টারাকশনের একটা সম্পর্ক আছে। সুতরাং আমরা বিষয়টাকে ইকোনমিক্যালি দেখতে পারি, সোশ্যোলজিক্যালিও দেখতে পারি, এবং আমরা সেইভাবে আমরা আবার দেখি যে যারা ইন্টেলেকচুয়াল, যারা দেখবে যে চা খায় বেশি, কফি খায়। এখন তারা তো চা না, কফি খায়। কেন তারা খায়? কারণ তারা ইন্টেলেকচুয়াল যে নলেজকে তারা চার্মিং মুডে কিন্তু নলেজ অর্জন করতে চায়, ঠিক আছে। তো যাই হোক, আমরা মূল পয়েন্টে যাই। সেটা হলো, এবার আমরা, স্যার হ্যাঁ বলো। চায়ের গল্পটা ভালো ছিল। গুড। আপনার চায়ের গল্পটা ভালো হয়েছে স্যার। হ্যাঁ, গুড। হ্যাঁ, এইবার তোমরা দেখো, আমরা বাউম্যানের লিকুইড মডার্নিটিতে আমরা কি দেখতে পাই, যে লিকুইড মডার্নিটি আমাদের কোথায় নিয়ে গেছে। লিকুইড মডার্নিটি কে করেছে? ডিজিটাল অ্যাপস, যেটা তোমরা জানো, স্মার্টফোন, হ্যাঁ, ডিজিটাল অ্যাপস সম্পর্কে জানো, কম্পিউটার ডিজিটাল অ্যাপস সম্পর্কে জানো। ভার্চুয়াল ওরিয়েন্টেশন ইন লিকুইড মডার্নিটি, ইডিওলেট্রি অফ টেকনোলজি বুঝো? আমরা এখন ইডিওলেট্রি অফ টেকনোলজি, যেমন আমরা বলি না যে কমোডিটি ফেটিশিজম, মানে কি? মানে হলো পণ্যের প্রতি, মানুষ পণ্যের আরাধনা করে, এটাকে বলে কমোডিটি ফেটিশিজম। ইডিওলেট্রি অফ টেকনোলজি এখন কি হয়ে গেছে? আমাদের কাছে একটা, হ্যাঁ, উপাস্য হয়ে গেছে, ইডিওলেট্রি অফ টেকনোলজি। তুমি দেখবা যে যারা ঈশ্বরের আরাধনা করে, তারা সব সময় আল্লাহকে স্মরণ করে, ঠিক আছে। যারা ঈশ্বরের আরাধনা করে, তারা সবসময় আল্লাহকে স্মরণ করে। যারা পণ্যের আরাধনা করে, তারা তাদের কথায় বার্তায় সবসময় প্রোডাক্টের কথা, পণ্যের কথা দেখবে, ঠিক আছে, কথায় জিকিরের মধ্যে পণ্য। আর যারা, যেমন তোমরা বিজ্ঞাপন কি?
তোমরা বলতে পারো বিজ্ঞাপন মানে কি? কোনো একটা প্রোডাক্টের স্যার প্রচারণা স্যার। হ্যাঁ, এটা তো আমরা স্বাভাবিকভাবে জানি, কিন্তু সোশ্যোলজিক্যাল ভাষায় অথবা একটু ডিফারেন্ট ফ্লেভারে যদি বলো, তাহলে তুমি বলবে যে তোমার বিজ্ঞাপন হলো পণ্যের জিকির। কিসের জিকির? পণ্যের জিকির স্যার। অন্যের জিকির। পণ্যের জিকির, মানে এখানে সবসময় জিকির করা হবে। যেমন তুমি যদি মসজিদে যাও দেখবে আল্লাহু আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকম এইভাবে জিকির করতে আছে, এটা হলো জিকির। ঠিক আছে? এর মানে অলওয়েজ তারা আল্লাহকে স্মরণ করে। যে কোরআন শরীফ পড়ে, যে গীতা পড়ে, যে বাইবেল পড়ে, প্রত্যেকটা ধর্মগ্রন্থ যখন পড়ে, এটাই জিকির, মানে সে আল্লাহকে স্মরণ করছে। ঠিক আছে? এবং সব সময় ঈশ্বরকে স্মরণ করা, এটা হলো জিকির। বিজ্ঞাপন হলো পণ্যের জিকির। সব প্রতিটা ওয়ার্ড, প্রতিটা বাক্যের মধ্যে পণ্যের বিষয়টাকে তুলে ধরা। ঠিক আছে? তাহলে এটাকে পণ্যের জিকির করা, এবং এটাকে কাব্যিক ভাষা। এবং তোমার একজন সোশিওলজিস্ট বলছে যে বিগ অ্যাডভার্টাইজমেন্ট ইজ দ্য পোয়েট্রি অফ ক্যাপিটালিজম। এটা হলো পুঁজিবাদের কাব্য। ঠিক আছে? এখানে তুমি দেখো যে একটা জিকির করার মধ্যেও কিন্তু একটা কাব্যিক সুর কিন্তু আছে। তো এই যে তোমার ইডিওলেট্রি অফ টেকনোলজি, আমরা এখন প্রযুক্তির বা টেকনোলজির আরাধনা করছি। এই টেকনোলজির আরাধনাই হলো লিকুইড মডার্নিটির একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ পাওয়ার। সেটা হলো টেকনোলজির আরাধনাই আমাদেরকে এখন লিকুইড মডার্নিটির দিকে নিয়ে গেছে। সেটা আমাদের কি তৈরি করেছে? তো কনজিউমার সোসাইটি তৈরি করেছে। এই কনজিউমার সোসাইটিতে কিসের কালচার আছে? ফুল ফ্রিডম অফ পার্সোনাল চয়েস অ্যান্ড নিউ লিবারালিজম ইন ক্যাপিটালিজম। তাহলে আমরা দেখি যে আমরা টেকনোলজির মধ্যে, তোমরা যখন স্মার্টফোন ব্যবহার করো, টেকনোলজির অ্যাপস গুলো ব্যবহার করো, ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে, এখন তোমরা দেখো, আমি তো আলহামদুলিল্লাহ আমার পিএইচডি তো হলো স্মার্টফোনের যে এডিকশনের উপর, এবং সেই বিষয়টাকেও আমি বাংলাদেশের পার্সপেক্টিভে আমি কিন্তু এক ধরনের থিওরাইজিং করেছি। তো এই জায়গা থেকে তো আমরা দেখি যে যে এই কনজিউমার কালচার, সেটা মানে এই নয় যে কনজিউমার কালচার এই নয় যে আমি ফাস্ট ফুড খাবো, আমি রেস্টুরেন্টে খাবার খাবো, অনলি এটাকে টেকনোলজি কনজিউমার কালচার বলে না। কনজিউমার কালচার মানে তুমি যে টেকনোলজির মধ্যে অ্যামিউজমেন্টে ডুবে আছো, দ্যাট ইজ কনজিউমার কালচার। আমরা যে টেকনোলজির ভিতরে ফেসবুকে ডুবে আছি, আমরা যে অলওয়েজ লাইক, লাভ, হ্যাঁ, এইসব সিম্বল পাওয়ার জন্য অপেক্ষা করছি, দ্যাট ইজ কনজিউমার কালচার। হ্যাঁ, এবং তুমি যে ইউটিউবে তুমি মিউজিক শুনছো, তুমি যে বিভিন্ন দেশের মিউজিক শুনছো, হিন্দি মুভি শুনছো, সিরিয়াল দেখছো, এই সবই কনজিউমার কালচার। ঠিক আছে? ফলে কনজিউমার কালচার ইজ এভরিহোয়ার। এখন এই কনজিউমার কালচারকে এত বেশি তোমার অ্যাভেলেবল কে করেছে? টেকনোলজি। আমরা কিভাবে পাচ্ছি? হ্যাঁ, থ্রু ইডিওলেট্রি অফ টেকনোলজি। আমরা ইডিওলেট্রি টেকনোলজির আরাধনা করছি বলেই এখন তোমরা যেমন কি করো, আমরা ধর্মীয় ভাষা যদি বলি যে তুমি যদি এটাকে বলে কোরআন শরীফে বলছে, তুমি যদি আল্লাহর পথে এক পা অগ্রসর হয়, আল্লাহ তোমার এটাকে বলে 10 গুণ বেগে তোমার কাছে চলে আসবে। হ্যাঁ, এর মানেটা হচ্ছে যে তুমি যত আরাধনা করবে, সে তত তোমার কাছে চলে আসবে। ইডিওলেট্রি অফ টেকনোলজি, টেকনোলজির আরাধনা আমরা তুমি যত করছো, তত টেকনোলজির যেই অ্যামিউজমেন্টের তোমার ইয়াগুলো সব তোমার কাছে দেখবে হাজির হবে। এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হলো, তুমি ধরো ফেসবুকে চ্যাটিং করছো, হ্যাঁ, বা ফেসবুকে মধ্যে ফেসবুক ওয়ালে ঢুকে তুমি একটা ওই যে তোমার কি বলে, তোমার তো শপিং এর দিকে চোখ, যেটা বাউম্যানের থিওরি নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি। এখন তুমি দেখবে যে অনলাইন শপিং কি আছে। তুমি শপিং এর একটা গ্রুপ আছে, সেখানে একটা ক্লিক দিয়ে দেখেছো এখানে কি কি বেচা কেনা হয়, এটা দেখেছো। হুট করে তুমি দেখা শুরু করছো, তারপর যে অটো আসা শুরু হয়েছে। এখন এই যে একটা ক্লিক দিয়েছো, এরপর অটো আসা শুরু হয়েছে। এর মানেটা কি? এর মানে ওই যে 10 গুণ বেগে চলে আসতেছে সে। এর মানেটা হচ্ছে তুমি যত আরাধনা করবে, হ্যাঁ, তত সে তোমার কাছে চলে আসবে। সে বলবে আমি হাজির, একটা টোকা যেহেতু দিয়েছো, এবার আমি বারবার আসবো। হ্যাঁ, এর মানেটা হলো একটা ম্যাজিক আছে টেকনোলজির মধ্যে।
টেকনোলজির মধ্যে একটা এমন একটা ম্যাজিক তৈরি করা হয়েছে, যে টেকনোলজি কি করবে, তোমার কাছে বারবার অ্যামিউজমেন্ট নিয়ে, তোমার চাহিদা নিয়ে, অথবা তোমার ম্যাটেরিয়াল চাহিদা নিয়ে মানে তোমার কাছে এসে উপস্থিত হবে। এখন এটা কি করেছে, এটার নাম দিয়েছে ফ্রিডম। যে আমরা বলছি আই ফিল মোর ফ্রিডম ইন টেকনোলজিক্যাল লাইফ। আমি বলছি আমি এখন স্বাধীনতার মধ্যে দিন যাপন করছি। আমি বলছি আমার স্বাধীনভাবে আমি ফেসবুক ইউজ করছি, আমি স্বাধীনভাবে এখন আগে টেলিভিশন ইউজ করলে স্বাধীনতা ছিল না, বা আমার কন্ট্রোলিং ছিল, আর টেলিভিশন তো সব জায়গায় ইউজ করা যায় না। বাট স্মার্টফোন ইজ ইউর ক্লোজ ফ্রেন্ড, স্মার্টফোন ইজ ইউর ক্লোজ ফ্রেন্ড। তুমি তোমার যে ঘনিষ্ঠ বন্ধু যে আছে তার কাছে কি সবসময় যেতে পারো? হ্যাঁ, কিন্তু তোমার যে স্মার্টফোন, এটা তুমি যেখানে যাও ও সাথে সাথে তোমার সাথে যাবে, ও কখনো তোমাকে ছেড়ে যাবে না, ঠিক আছে? তুমিও ওকে কখনো ছেড়ে যাবে না। স্মার্টফোন হলো তোমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে, এত ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে যে ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে, যে এটা ছাড়া এখন তোমার জীবন চলে না, ঠিক আছে? এখন এইটার মধ্য দিয়ে, এটা কি শুধু কমিউনিকেশনের জন্য না, এটা কি শুধু ভার্চুয়াল রিলেশনের জন্য না, এটা যেমন ভার্চুয়াল রিলেশনশিপ তৈরি করে, তেমনি একটা এন্টারটেনমেন্টের একটা বিশাল প্ল্যাটফর্ম আমাদের সামনে হাজির করেছে। এবং আমাদের ভিতরে একটা ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশনের যে একটা অনুভূতি, এটা কিন্তু এখন ইডিওলজি অফ টেকনোলজির মাধ্যমে কিন্তু এখন বেশি মাত্রায় চলে আসছে। এই জায়গাটা যদি আমরা বুঝি, সেটা কি? সেটা হলো আমরা এখন মনে করি যে না, উই ফিল মোর ফ্রিডম বেটার দ্যান প্রিভিয়াস লাইফ, ঠিক আছে? কিন্তু আমি আমি আমার থিসিসের মধ্যে আমি এটা ব্যাখ্যা করেছি, হ্যাঁ, সেটা হলো যে আমরা যে ফ্রিডমের চর্চা করি, সেই ফ্রিডম কিন্তু সাবজেক্টিভ না। আমাদের ফ্রিডমটা হলো, আমি এটা থিওরিতে লিখেছি, সেটা হলো ইনঅর্গানিক ফ্রিডম, অথবা ইনঅর্গানিক ইন্ডিভিজুয়ালিজম। ইনঅর্গানিক ইন্ডিভিজুয়ালিজম মানে হচ্ছে আমার ফ্রিডমের চর্চাটা টেকনোলজি দ্বারা বাউন্ডেড। এর মানে টেকনোলজি বেড়া দিয়ে দিয়েছে আমার ফ্রিডম কিসের মধ্যে চলবে। এর মানেটা হলো আমার ফ্রিডম, আমার চয়েস, আমার ডিজায়ার, হ্যাঁ, ইট ইজ প্রেসক্রাইবড by the machinery instruments of a smartphone, ঠিক আছে? অথবা এর মানে ডাক্তার যেমন প্রেসক্রাইব করে যে তুমি এইভাবে চলবে, ঠিক আছে, তোমাকে এইভাবে চললে তোমার শরীর ভালো থাকবে। স্মার্টফোনের যে সেখানে যা যা আছে, তারা যা যা জোগাড় করেছে, এগুলো দিয়ে হাজির করে বলছে এবার চয়েস, এবার তুমি ইউ হ্যাভ ফ্রি চয়েস। হ্যাঁ, তো এখন আমাদের চয়েস গুলো হলো কি, ওরা কোম্পানি স্যার যা অনেকে ঢুকতে পারছে না স্যার, ঢুকতে বারবার পারছে টেক্সট করছে। জি স্যার, অনেকে ঢুকতে পারছে না ক্লাসে। না, ঢুকতে পারছে না কেন? স্যার বুঝতে পারলাম না, বলছে যে স্যারকে বলে অ্যাড করতে, তাই বলছে। ওরা বোধহয় রিকোয়েস্ট দিচ্ছে বাট ক্লাসে এন্টার করতে পারছে না। আমি তাহলে কিসে যাব? পার্টিসিপেন্টস, এখানে চ্যাট তো দেখছি না। না স্যার, চ্যাটে না স্যার, ওরা ক্লাসে এন্টার করতে পারছে না, মানে লিংকে ক্লিক করেছে বাট ক্লাসে ঢুকতে পারছে না। এখন সেটা তো আপনি ওদেরকে অ্যাড করলে হয়তো ওরা আসতে পারবে। আচ্ছা, আমি যদি অপশন থাকে। এই যে এখানে চ্যাট, আমার কাছে তো কোনো ইয়ে আসে নাই তো। কিসের মধ্যে আসবে তোমার এই? আরাফাত বলো, আরাফাত তো জানে। আরাফাত, এটা এখন কোথায় হবে আই ডোন্ট নো। সারা তো এমনিতেই ঢুকে যায়, সারা ওটা তো ওয়েটিং লিস্টে থাকে না। হ্যাঁ, এটা সেরকমই তো হয়, বলেছি, তারপরে বলতেছে যে না না, এটা ওদের অনেক ঢুকতে সমস্যা পারছে না, কিনা অন্য কিছু। হতেও পারে। ওদের নেটের হ্যাঁ, হতে প্রবলেম পারে, হতে পারে। হতে পারে স্যার। এটা স্যার এখানে অপশন নাই, এটা অটো হয়ে যায়, বুঝছো, অটো যে জি স্যার, হুম জি জি। তো ঠিক আছে, আমি আচ্ছা, এখন তুমি দেখো যে এখন আমাদের, তখন আমি বলছি যে স্বাধীনতা আমাদেরকে আসলে কি মেশিনারি সিস্টেমে আমাদের স্বাধীনতা চলছে। এর মানেটা হচ্ছে যে ওই কোম্পানি, তোমার স্মার্টফোন কোম্পানি যে যা যা ইনস্ট্রুমেন্ট এখানে দিয়েছে, তার মধ্যেই কিন্তু আমাদেরকে চলতে হয়, এর মধ্যে আমার চয়েসটাকে, আমার চয়েসের প্র্যাকটিসটা করতে হয়, ঠিক আছে? তো এখন
সেখানে আমরা কি করি, তখন আমরা বলছি আসলে কি এটা ফ্রিডম। ঠিক আছে, এখন তুমি ফেসবুক এটাকে বলে এটা ইচ্ছা করলে ইউটিউবে ঢুকতে পারো, ইচ্ছা করলে ফেসবুকে ঢুকতে পারো, ইচ্ছা করলে তুমি পর্নোগ্রাফিতে ঢুকতে পারো। এর মানে হচ্ছে যে তোমার ওখানে যদি পর্নোগ্রাফি না থাকতো তাহলে তুমি ঢুকতে পারতে না। এর মানে কি অ্যারেঞ্জমেন্টস, তারা এই সবকিছু অ্যারেঞ্জমেন্টস করে রেখেছে, করার পরে তারপর বলছে ইউ হ্যাভ ফ্রিডম অফ চয়েস। ঠিক আছে, এখন এই জায়গা থেকে তখন আমরা এখন ফ্রিডমটাকে কিভাবে বলি, যে ফ্রিডম কি আসলে আমরা যে স্বাধীনতাকে বলছি আসলে কি আমরা স্বাধীন হচ্ছি? টেকনোলজির যুগে আমরা আসলে স্বাধীনতাটা কতটুকু পাচ্ছি? সেই জায়গা থেকে তখন তোমার বাউম্যান একটা বই লিখেছেন, তার বইয়ের নাম হলো ফ্রিডম অ্যাজ প্যারাডক্স। ফ্রিডম অ্যাজ প্যারাডক্স মানে কি? মানেটা হচ্ছে যে ফ্রিডম, স্বাধীনতা, আসলে স্বাধীনতা বলতে যে অ্যাবসলিউট স্বাধীনতা আসলে বলতে কিছু নাই, কারণ ফ্রিডম হলো সেলফ কন্ট্রাডিক্টরি। সেলফ কন্ট্রাডিক্টরি মানে, এবং এটাকে তিনি বলছেন যে বাউম্যান বলছে ফ্রিডম এখন সেলফ কন্ট্রাডিক্টরি, ফ্রিডম এখন ইলিউশন। যেমন তোমরা সিগমুন্ড ফ্রয়েড কি বলছে? ফ্রয়েড রিলিজিয়নকে বলছে ইলিউশন। তার মতে হলো ধর্ম এটা একটা বাস্তব কিছু না, এটা একটা ইলিউশন, একটা বিভ্রান্তি, অথবা এটা অবাস্তব। এটা এক একজন এক একভাবে বলে। হ্যাঁ, মার্কস, ফ্রয়েড তারা ধর্মকে একটা অবাস্তব কিছু, বাস্তবতাহীন একটা বিষয় হিসেবে দেখেছে। এখন এই আধুনিকতা যেটা আমাদেরকে গুরুত্ব দিয়েছে যে ধর্ম আমাদেরকে শিকলের মধ্যে রাখে, ধর্ম আমাদেরকে স্বাধীনতা দেয় না, এগুলো অনেক কিছু বলে। তাহলে আমাদেরকে আধুনিকতা আমাদের কি দিয়েছে? বলছে আধুনিকতা আমাদের স্বাধীনতা দিয়ে। এখন বাউম্যান এসে বলছে যে মডার্নিটি নাকি আমাদের স্বাধীনতা দিয়েছে। বাউম্যান এসে বলছে না, যে স্বাধীনতা দিয়েছে এটা এখন ইলিউশন। ঠিক আছে, তাহলে আগে মানুষ বলতো ধর্ম ইলিউশন, এখন মানুষ বলছে স্বাধীনতা ইলিউশন। ওয়াই? কেন ফ্রিডম হ্যাজ বিকাম ইলিউশন? হোয়াই ফ্রিডম ইজ প্যারাডক্স? হ্যাঁ, কারণ ফ্রিডম লিমিটস আদার্স ফ্রিডম। কি বুঝতে পারছো? এর মানে হলো স্বাধীনতা বলতে, অ্যাবসলিউট স্বাধীনতা বলতে আমরা কিছু দেখছি না, কারণ স্বাধীনতার যদি তুমি চর্চা করতে যাও তাহলে এটা অন্যের স্বাধীনতাকে হস্তক্ষেপ করবে। স্বাধীনতা এখন এত বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে, সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেছে, যে স্বাধীনতা নিজেই একটা এখন বার্ডেনে পরিণত হয়ে গেছে। বার্ডেন, বোঝা। ঠিক আছে, আমরা যে বলি আমি এখন স্বাধীন হতে চাই, এখন তুমি দেখো ফ্যামিলির মধ্যে যে মানে কন্টিনিউয়াস কনফ্লিক্ট, ফ্যামিলির মধ্যে যে হাজবেন্ড ওয়াইফের কন্টিনিউয়াস যে ডিসপিউট, হ্যাঁ কনফ্লিক্ট। আগে কনফ্লিক্ট হতো তোমার আগে হাজবেন্ড ফ্যামিলি গুলো জয়েন্ট ফ্যামিলি কেন সিঙ্গেল ফ্যামিলি হয়েছে? কারণ শাশুড়ির সাথে বউয়ের কনফ্লিক্ট ছিল, ননদের সাথে ভাবির কনফ্লিক্ট ছিল। ঠিক আছে, এখন তো শান্তির জন্য হাজবেন্ড ওয়াইফ আলাদা হয়ে গেছে, সিঙ্গেল ফ্যামিলি হয়েছে। এখন সিঙ্গেল ফ্যামিলিতে হাজবেন্ড ওয়াইফ কনফ্লিক্ট চলছে। ঠিক আছে, এখন হাজবেন্ড ওয়াইফ কনফ্লিক্ট কেন চলছে? বেগ তো একভাবে ব্যাখ্যা করেছে। ঠিক আছে, এখন বাউম্যান এসে বলছে যে যেমন বেগ বলছে ইগোসেন্ট্রিক হওয়ার কারণে মানুষের অনেক বেশি ইগোসেন্ট্রিক হয়ে গেছে। হ্যাঁ, তো মানুষ বেশি লাভের পিছনে ছুটছে, এই জন্য কনফ্লিক্ট বেড়ে গেছে। বাউম্যান কি বলছে? মানুষ বেশি ফ্রিডমের চর্চা করছে, এবং ফ্রিডমের চর্চা করতে গিয়ে, ফ্রিডমের চর্চা যত মানুষ বেশি করছে ততই কিসের মানুষ রুট বিহেভিয়ার বেশি করছে। এবং ফ্রিডমের চর্চা করতে গিয়ে আনফ্রিডমকে কেউ মানতে পারে না, কেউ কাউকে নিয়ন্ত্রণ করবে এটা মানতে পারে না, সে রুট বিহেভিয়ার করছে। কেন? তার ভিতরে হচ্ছে আমি স্বাধীন হতে চাই, কেউ আমার এখানে হস্তক্ষেপ করতে পারবে না। এখন মা যদি বলে যে এই তুমি কোথায় যাও, আমি এখন খুব স্বাধীন মানুষ, আমি নারী হোক পুরুষ হোক সব সমান, হ্যাঁ তারপরে আমার একটা স্বাধীনতা আছে না? ঠিক আছে, তখন মা চিন্তা করে তোমার সিকিউরিটি। এখন ধরো তুমি একটা মেয়ে সন্তান বা কন্যা সন্তান, মা তো তার কন্যা সন্তানের প্রতি দরদ ভালোবাসা থাকবেই। এখন মা চিন্তা করে, মায়ের চিন্তা হলো কন্যা সন্তানের সিকিউরিটি, আর ওই কন্যা সন্তানের চিন্তা হলো তার ফ্রিডম। সো দ্যার ইজ কনফ্লিক্ট বিটুইন সিকিউরিটি এন্ড ফ্রিডম। এখন মা বলছে না তুমি যেতে পারবে না, এখন সন্ধ্যাবেলায় কোথায় যাও? ও বলছে না ছেলেরা বাইরে ডুংডাং করে ঘুরে বেড়ায়, আমি কেন যেতে পারবো না? হ্যাঁ, আমারও একটা স্বাধীনতা আছে। ঠিক আছে, মায়ের কথা শুনতে হবে, কোনো কথা নাই, বের হয়ে যাই। ঠিক আছে, মার সাথে বলো যে, মাকে বলে তোমরা আগে, এবং মায়ের সাথে রুট ব্যবহার করে, রুট বিহেভ করে, এবং সে বলে তোমরা আগের কাল যুগে আছো, এখন আধুনিকতা কিচ্ছু বোঝো না, এইরকম করে সে চলে যাচ্ছে আগে। এবং এই যখন ফ্রিডমের চর্চা করছে, সে বাইরে আড্ডা দেওয়া, বাইরে ফুর্তি করা, এটাকে গুরুত্ব দিচ্ছে। এখন ধরো হাজবেন্ড ওয়াইফের মধ্যে সাংসারিক জীবন চলছে,
সে তার হাজবেন্ডকে না বলে সে বাইরে ডুংডাং করে ঘুরছে, মানে গল্প আড্ডা মেতে গেছে। হাজবেন্ড যদি বলে যে তুমি কোথায় যাচ্ছ, কেন, আমি কি তোমাকে কন্ট্রোল করি, আমি কি তোমাকে নিয়ন্ত্রণ, আমি কি জিজ্ঞেস করি তুমি কোথায় যাচ্ছ, তুমি আমাকে জিজ্ঞেস করো কেন? এই যে ফলে যেটা হচ্ছে সেটা হলো যে ফ্রিডমের চর্চা করতে গিয়ে একটা বিশাল একটা ডিসপিউট বেড়ে গেছে। এবং এখন তখন দেখছে কিরে ফ্রিডম নিজে একটা বার্ডেন হয়ে গেছে, কিরে স্বাধীনতা। যেমন মুভির মধ্যে তোমরা দেখো যে যখন ইয়া বলছে, নায়িকা বলছে যে আমি ওই ছেলেকে ছাড়া কিচ্ছু বুঝি না, আমি ওকে, ওই আমার জীবন, হ্যাঁ, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। বাবা কি বলছে, বাবা বলছে না তোমাকে, তুমি যে কাউকে চয়েস করতে পারো না। সে বলছে না আমার স্বাধীনতা আছে না, আমার স্বাধীনতা আছে না, ঠিক আছে। বাবা বলছে যে তোমার স্বাধীনতা দিয়ে আমি ভুল করেছি, আমি ভেবেছি আমি আমি তোমাকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারি না। এর মানেটা হচ্ছে যে যে একটা যে স্বাধীনতা দিয়ে পাওয়াটা, এটাও একটা ঝুঁকির মধ্যে চলে যায়। এখন তাহলে তখন বাবা মা চিন্তা করে তার সিকিউরিটি নিয়ে, সে চিন্তা করে তার ফ্রিডম নিয়ে। আবার যখন হাজবেন্ড ওয়াইফ একসাথে সংসার করে তখন তারা দুইজনই আবার ফ্রিডমের চর্চা করতে যায়। দুইজনই যখন ফ্রিডমের চর্চা করতে যায় তখন কেউ কারো কথা শুনে না, কম্প্রোমাইজিং নাই। তাহলে রুড বিহেভিয়ার বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ইরেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে। বলছে ঘরে এখন রান্না কে করবে, ওয়াইফ বলছে আমি বাইরে মানে মানে আমার বন্ধু বান্ধবের সাথে মানে গল্প করতে গিয়েছি, এখন রান্না বান্না আমি যেহেতু ছিলাম না তুমি করতে। হ্যাঁ, ও বলছে আমি তো অফিস করে আসছি, অফিস করে এসে আমি কি করব। ফলে ইরেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে। ফলে যেটা আমরা দেখছি যে ওভার ফ্রিডম, যে ফ্রিডমের যে চর্চা আমাদের চলছে, এই ফ্রিডম একটা প্যারাডক্স হয়ে গেছে। এবং যেটা হয়ে গেছে সেটা কি, সেটা হলো তোমার, তুমি দেখো বাউম্যান নিজেই বলছে তোমার the suffering of modern man comes from achieving a huge unprecedented personal freedom in exchange for giving a huge part of security। তাহলে মানুষ এখন আনপ্রেসিডেন্টেড পার্সোনাল ফ্রিডমের দিকে ঝুঁকছে, কিসের, ইন এক্সচেঞ্জ ফর গিভিং এ হিউজ পার্ট অফ সিকিউরিটি, সিকিউরিটির বিনিময়ে, ঠিক আছে। সিকিউরিটিকে পরিত্যাগ করে, সিকিউরিটিকে পরিত্যাজ্য করে মানুষ এখন কিসের ভিতরে, আনপ্রেসিডেন্টেড পার্সোনাল ফ্রিডম, ব্যক্তিগত স্বাধীনতার পিছনে ছুটাছুটি করছে। এবং এখান থেকে সাফারিংটা আসছে। এই জন্য বলছে the suffering of modern man comes from achieving a huge unprecedented freedom। তাহলে আমরা যত বেশি ফ্রিডমের চর্চা করছি তত আমরা সাফারার হচ্ছি, দ্যাট ইজ দ্য সোশিয়োলজি। হ্যাঁ, এবং তোমাকে বুঝতে হবে যে আমরা যে স্বাধীনতার চর্চা করছি এখন, এই ওয়েদার ইন থার্ড ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এন্ড ইন বাংলাদেশ, যেখানে হোক না কেন, আমরা সবাই যে বলছি আমরা এখন স্বাধীনতার চর্চার মধ্যে আছি, এটা এটা কি করছে, এটাই কিন্তু সাফারিং এর একটা বড় কারণ হয়ে গেছে। তাহলে আগে মানুষ কি বলতো, মানুষ বলতো যে ধর্ম পালন করলে মানুষ সাফারার হচ্ছে, ধর্ম পালন করে যেমন তোমার ফ্রয়েড কি বলছে, ফ্রয়েড বলছে যে মানুষ ধর্ম পালন করে রিপ্রেসড হচ্ছে এবং ধর্ম পালন করে সাফারার হচ্ছে, ঠিক আছে। এখন মানুষ ফ্রিডমের মধ্যে চলতে গিয়ে মানুষ সাফারার হচ্ছে। এখন মানুষ ফ্রিডমের মধ্যে মানে হচ্ছে যে ফ্রিডম মানে যেমন ধর্মের একটা নিয়ম কানুন আছে, রুলস আছে, রেগুলেশন আছে, মোরালিটির বিষয় আছে। আর ফ্রিডম বলছে আমরা এগুলো মানি না। ফ্রিডম বলছে নো মোরালিটি ইজ পারমিটেড। এর মানেটা হচ্ছে মোরালিটি ইম্পর্টেন্ট না। ফ্রিডম নোজ নো মোরালিটি। আমরা বললে নেসেসিটি নোজ নো ল, ফ্রিডম নোজ নো মোরালিটি। ফ্রিডম মানে মোরালিটি না, আমাকে হাজবেন্ডের কথা শুনতে হবে, হাজবেন্ডকে ওয়াইফের কথা শুনতে হবে, নো কম্প্রোমাইজ। ফ্রিডম ডাজন্ট অ্যালাউ এনি কম্প্রোমাইজ। এর মানে ফ্রিডম বলছে যে আমার কম্প্রোমাইজের প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে তোমাকে বলছে, তুমি ফিমেলরা বলছে আচ্ছা আমরা একটু অমুক জায়গায় রাত আড্ডা দিয়ে আসবো 12টা পর্যন্ত, রাত 12টা 1টা বাজবে, সমস্যা নাই, ছেলেরা যদি আড্ডা দেয় আমরা আড্ডা দিতে, সমস্যা নেই, এরকম। এখন সেই তখন তারা এটাকে মনে করে ফ্রিডম, কিন্তু সেটার মধ্যে কি রয়েছে, সিকিউরিটি প্রবলেম, সিকিউরিটি ক্রাইসিস রয়েছে। তাহলে যেখানে ফ্রিডম বেশি দেখবে সেখানে সিকিউরিটি ক্রাইসিস বেশি। কেন? কারণ আমরা দেখি আমাদের দেশে আমরা দেখি রেপ, হ্যাঁ, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এগুলো এত বেশি কমন হয়ে গেছে। তুমি বাইরে যাবে শান্তিতে থাকবে, তুমি রেপের কিন্তু একটা বিশাল, তুমি দেখছো যে ক্যাম্পাসে ঘুরতে গেছে, কিসের জন্য? কারণ একটা রিফ্রেশমেন্টের জন্য, কোভিড এর মধ্যে ছিল একটা রিফ্রেশমেন্টের জন্য, যায় তারা রেপের শিকার হয়ে আসছে। হ্যাঁ, তাহলে তারা মনে করেছে তারা রিফ্রেশ হবে, কিন্তু তারা কি হয়ে গেছে, রেপের শিকার হয়ে গেছে, সিকিউরিটি ক্রাইসিস। এর মানে ফ্রিডম থেকে সিকিউরিটি আসছে না, বরং সিকিউরিটি এখন দেখা গেছে যে সিকিউরিটি একটা বড় একটা পয়েন্ট হিসেবে আমাদের একটা অধিকার হিসেবে দাঁড়িয়ে গেছে। তাহলে এখন
ফ্রিডমের অধিকার আমাদের বেশি দরকার নাকি সিকিউরিটির অধিকার দরকার, এটা এখন একটা ডিবেটেবল ইস্যু হয়ে গেছে। সিকিউরিটি ইন দ্য সেন্স অফ সোশ্যাল পজিশন, সেলফ কনফিডেন্স, ফেথ ইন ডিসিশন, ট্রাস্ট ইন অথরিটি। ঠিক আছে, এখন আমাদের এখন সিকিউরিটি কি, আমাদের একে অপরের প্রতি ট্রাস্ট থাকে না, আমাদের ফেথ থাকে না, ডিসিশন মেকিং এ কেউ কারোর প্রতি একটা কনফিডেন্স রাখছে, আমাদের মধ্যে সেলফ কনফিডেন্স নাই। হ্যাঁ, আমরা কাউকে রিলাই করতে পারছি না। হ্যাঁ, ফলে এবং আমরা যখন একটা ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিতে পারছি না, ডিসিশনের প্রতি আস্থা থাকছে না, আমাদের অথরিটির প্রতি আমাদের বিশ্বাস থাকছে না, এগুলোর মধ্যে যেটা হয় সিকিউরিটি ক্রাইসিস, সিকিউরিটিটা আমরা কিন্তু হারিয়ে ফেলি। এগুলো যত থাকবে সিকিউরিটি তত থাকবে, এই সিকিউরিটির মধ্যেই কিন্তু আমরা ফ্রিডমের চর্চা করতে পারি। এর মানে আমরা এখন একটা চিন্তার বিষয় যে কে কাকে নিয়ন্ত্রণ করবে, ফ্রিডম সিকিউরিটিকে নিয়ন্ত্রণ করবে না সিকিউরিটি ফ্রিডমকে নিয়ন্ত্রণ করবে। সিকিউরিটি মানে হচ্ছে ট্রাস্ট ইন অথরিটি, ফেথ ইন ডিসিশন, সেলফ কনফিডেন্স। এর মানেটা হচ্ছে এগুলো কিন্তু একটা সিকিউর রিলেশনশিপ কিন্তু তৈরি করতে পারে। আবার তোমরা দেখবে যে তোমার এটাকে কি বলে, বাউম্যান বলছে absolute freedom which at the same time reconciles both sides is impossible. বাউম্যান বলছে এখন absolute freedom দুই দিকেই, যে ফ্রিডমের নিশ্চয়তা এনশিওর করা, ফ্রিডমকে এনশিওর করা দুই সাইডে দুই দিকেই is impossible. Freedom is a paradox. Freedom actually self-contradictory. If I need to be completely free, which means I can realize my intention. If I need to be completely free, আমি যদি মনে করি যে আমার প্রয়োজন আছে কমপ্লিটলি ফ্রি হওয়ার, হ্যাঁ, পূর্ণভাবে স্বাধীন হওয়ার, which means I can realize my intention. Other people have to accept it, even if my intentions don't match their desires. So the freedom to realize my wishes always reflect on the situation of other people. তাহলে আমরা কি দেখি, ফ্রিডম অন্য মানুষের ফ্রিডমকে হস্তক্ষেপ করতে পারে। অ্যাবসলিউট কমপ্লিটলি ফ্রি বলতে আমরা যেটাকে বলি, হ্যাঁ, এটা কিন্তু আদার পিপল কিন্তু তোমার আদার পিপল কিন্তু পিপলের ডিজায়ারের সাথে সেটা ম্যাচ নাও করতে পারে। তাহলে ইভেন ওয়াইফ যেটাকে ফ্রিডম বলছে হাজবেন্ডের সাথে সেটা ম্যাচ নাও করতে পারে, হাজবেন্ড যেটাকে ফ্রিডম বলছে ওয়াইফ সেটাকে ম্যাচ নাও করতে পারে। ঠিক আছে, তাহলে ম্যাচিং ইজ ইম্পর্টেন্ট। আর ম্যাচিং এর জন্য দরকার সিকিউরিটি। সিকিউরিটি মানে ট্রাস্ট, সেলফ কনফিডেন্স, ফেথ, এই বিষয়গুলো দরকার। তাহলে ট্রাস্ট, ফেথ, সেলফ কনফিডেন্স এগুলো হলো মোরালিটির বিষয়, কিন্তু সেই মোরালিটি যদি হারিয়ে যায় তাহলে ফ্রিডম হয়ে যায় নেকেড ফ্রিডম। সেই নেকেড ফ্রিডমের চর্চা কিন্তু আমাদের এই লিকুইড মডার্নিটিতে চলছে। এই কারণে ফ্রিডম হ্যাজ বিকাম এ রিস্ক। তোমার স্বাধীনতা এখন নিজেই ঝুঁকির মধ্যে পড়ে গেছে। আমরা বলি না যে আমাদের স্বাধীনতা এখন ঝুঁকির, আমাদের বিপদাপন্ন। হ্যাঁ, তাহলে স্বাধীনতা আমাদের তোমার বিপদাপন্ন, আমার যে ব্যক্তিক স্বাধীনতা এটাও এখন বিপদাপন্ন। এ বার্ডেন দ্যাট এ পারসন ইজ বার্ডেনিং। Therefore, the escape from freedom or escape is open and counted in frames in which the boundary between I and world disappears. বলছে যে escape from freedom, হ্যাঁ, তোমার escape from freedom, এই যে ফ্রিডম থেকে মুক্তি, হ্যাঁ, এটা 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 অ্যাকচুয়ালি এমন কঠিন হয়ে গেছে যে the boundary between I and world disappears. I actually I বলতে কিছু নাই, I ওয়ার্ল্ডের সাথে মিশে গেছে। হ্যাঁ, এর মানেটা হচ্ছে যে একটা, এই যে আমি বলছি আমি এখন মিশে গেছি স্মার্টফোনের সাথে। ধরো স্মার্টফোন ইজ দ্য টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড, স্মার্টফোন ইটসেলফ ইজ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার বিশ্বটা এখন স্মার্টফোনের মধ্যে আমি দেখি। স্মার্টফোনের মধ্যে আমি দেখি ভিজুয়াল কানেক্টিভিটি, স্মার্টফোনের মধ্যেই কারা কারা আমার ফ্রেন্ড হবে সেটা দেখি, স্মার্টফোনের মধ্যে আমি পাচ্ছি অ্যামিউজমেন্ট, স্মার্টফোনের মধ্যে আমি পাচ্ছি বিভিন্ন ধরনের টাইম পাসিং, হ্যাঁ, গসিপিং, স্মার্টফোনের মধ্যে আমি করছি চ্যাটিং। All of the communication, all of the enjoyment, all of the time passing, all of the games are included in the smartphone. হ্যাঁ, ফলে আমরা স্মার্টফোনকে ওয়ার্ল্ড, আমি আসলে আমি বলতে কিছু নাই, আমি এটার সাথে মিশে গেছি। ঠিক আছে, ফলে যেটা হয়েছে সেটা কি, সেটা হলো যে আমাদের যেটা তোমরা এখানে দেখতে পাও যে আমাদের আইডেন্টিটি ক্রাইসিস একটা বড় আকারে দেখা দিয়েছে। তা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে কি কারণ, আমি কি, হ্যাঁ, হু এম আই, কে আমি। হ্যাঁ, আমরা আগে বলতাম যে হু এম আই, আমি কি নারী না পুরুষ, এই কথাগুলা। লস অফ আইডেন্টিটি, ম্যান বিকামস কনজিউমিং অবজেক্ট। আগে বলতাম আমি কি পুরুষের নিয়ন্ত্রণে থাকবো,
আমি আগে বলতাম যে যে না বা একজন নারী এখন কি বলে যে হু এম আই, হ্যাঁ আমি কি পুরুষের নিয়ন্ত্রণে থাকবো, এটাই কি আমি মানুষ, হ্যাঁ নারীও মানুষ, এই কথা বলে। কিন্তু না, বিষয়টা এত ছোট না। বিষয়টা হলো ম্যান বিকামস কনজিউমিং অবজেক্ট। এর মানে কি আমি এখন কনজিউমিং অবজেক্ট হয়ে গেছি। আমি আগে বলতো আমি এখন পুরুষের অবজেক্ট, ঠিক আছে? না, আমি একটা গ্লোবাল যে মার্কেট, কনজিউমিং মার্কেট, কনজিউমের মার্কেটের অবজেক্ট। গ্লোবাল মার্কেটিং সিস্টেম আমাকে চালাচ্ছে, আমার রুচি কি, অভিরুচি কি, টেস্ট কি, এবার মার্কেটিং সিস্টেম চালায়। সুতরাং আমার নিজস্ব চয়েস বলতে কিছু নাই। আমার চয়েস গুলো ম্যানিপুলেট করে দেয় মিডিয়া, আমার চয়েস গুলো মার্কেটিং দ্বারা, গ্লোবাল কনজিউমিং মার্কেটিং দ্বারা কি তোমার মোটিভেটেড। ফলে গ্লোবাল মার্কেটিং অ্যাকচুয়ালি আমাকে নিয়ন্ত্রণ করছে। সুতরাং আই এম দ্য অবজেক্ট অফ দ্য গ্লোবাল মার্কেটিং সিস্টেম। I feel more identities. আমি মনে করি আমি নারী, আমি বাংলাদেশি, আমি যখন কনজিউমার প্রোডাক্ট ব্যবহার করি, বিদেশি প্রোডাক্ট ব্যবহার করি, আমি তখন বিদেশি। আমি যখন হিন্দি গান গাই তখন আমি ইন্ডিয়ান, ঠিক আছে? আমার অনেক আইডেন্টিটি আছে, বাট লেস রিলায়েন্স। আসলে কোনো আইডেন্টিটি রিলায়েবল না। তুমি মুসলিম, তুমি মনে করছো না যে তুমি আসলে মুসলিম না। তুমি হিন্দু, তুমি অ্যাকচুয়ালি হিন্দু না। তুমি বাঙালি, তুমি অ্যাকচুয়ালি বাঙালি না, ঠিক আছে? তো ফলে দেখা যাচ্ছে যে আমার অনেকগুলো আইডেন্টিটির কম্পোজিশন রয়েছে আমার মধ্যে, কিন্তু আসলে কোনো আইডেন্টিটি রিলায়েবল না, ঠিক আছে? দ্যাট ইজ দ্য লস অফ আইডেন্টিটি। এবং এটা লিকুইড মডার্নিটিতে আমরা এই কনসিকুয়েন্সটা দেখতে পাই। আরো কি, আরো হলো ডিরেগুলেশন, যেটা বাউম্যান বলছে যে আমরা যে ফ্রিডমের চর্চা করছি, এই ফ্রিডমের চর্চার মধ্য দিয়ে অ্যানোমি হচ্ছে, এই ফ্রিডমের চর্চার মধ্যে এলিয়েনেশন হচ্ছে। এই ফ্রিডমের চর্চার কারণে আমাদের রেসপন্সিবিলিটি গুলো, মিউচুয়াল রেসপন্সিবিলিটি দুর্বল হয়ে গেছে। ডিরেগুলেশন এন্ড কেউ কাউকে অ্যানোমি হয়ে গেছে। অ্যানোমি মানে কি, আমাদের এখন আমাদের ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন দরকার। সুতরাং এখন তোমার দ্রুত বাড়ি বানাতে হবে, গাড়ি কিনতে হবে, দ্রুত আরামাইশের ব্যবস্থা করতে হবে। তুমি তাড়াতাড়ি ব্যবসা করলে ইলিগেল ব্যবসা করো, চাকরি করলে ঘুষ খাও। হ্যাঁ, এর মানে হলো তোমাকে যেভাবে হোক তোমাকে প্রচুর টাকা কামাইতে হবে। অ্যানোমি হতে থাকবে, করাপশন থাকবে, আর এলিনেশন। তোমার কম্পিউটার ডেটিং, স্মার্টফোন, এগুলো করে বহু যে সেক্সুয়াল ইন্টারাকশন, এগুলো যখন বেড়ে গেছে, তখন কি হচ্ছে, কেউ কারোর প্রতি ট্রাস্ট থাকছে না। একটা পর্যায়ে হাজবেন্ড ওয়াইফকে ছেড়ে চলে যাচ্ছে, ওয়াইফ হাজবেন্ডকে ছেড়ে চলে যাচ্ছে, এলিনেশন চলে আসছে। এবং দেখা যাচ্ছে যে সে কারো হেল্পও পাচ্ছে না, বিপদের মধ্যে সে কারো হেল্পও কিন্তু পাচ্ছে না। এবং একজন আরেকজনের প্রতি দায়িত্ববোধ, মা বাবার প্রতি দায়িত্ব, সন্তানের প্রতি দায়িত্ব, এগুলো কিন্তু কমে গেছে। তারপরে আমরা যেটা দেখি সেটা হলো রিস্ক অফ লেট মডার্নিটি, যেটা বাউম্যান বলছে যে লেট মডার্নিটিতে আমরা অনেকগুলো, আমরা এই লেট মডার্নিটিটাই রিস্কের মধ্যে আছে। সেটা কি, সেটা হলো ব্রেকডাউন অফ এথিক্যাল কনটেক্সট, উইকেনিং অফ অথরিটি, ল্যাক অফ স্পিরিচুয়াল পাওয়ার। তাহলে আমাদের কি হয়ে গেছে, আমাদের এথিক্যাল কনটেক্সট গুলো ব্রেকডাউন হয়ে গেছে। আমি এর আগে বলেছি, নিয়ম না মানাটাই এখন নিয়ম হয়ে গেছে। ইমোরাল থাকাটাই হলো ভদ্র মানুষ। ভদ্র মানুষকে যে ইমোরাল, যে ঘুষ খাবে, এবং যে হোটেল বারে ঘুরবে, সে হলো ভালো মানুষ। কিন্তু বাজে মানুষকে, যে ধরো রেপের শিকার হবে, রেপ করবে, সে হবে বাজে মানুষ। যে রেপের শিকার হবে, সে হবে বাজে মানুষ, ঠিক আছে? তাহলে এখন যার টাকা আছে, সে হোটেল বারে যেতে পারে, ঠিক আছে? কিন্তু যে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, মাস্তানি করে, এবং দেখা যাচ্ছে যে তাকে ব্লেম দিচ্ছি, কিন্তু যারা আরো বেশি আনৈতিক, ইমোরাল, তাদেরকে কিন্তু আমরা কিন্তু সেলুট দিচ্ছি। দ্যাট ইজ দ্য ব্রেকডাউন অফ এথিক্যাল কনটেক্সট, ঠিক আছে? এবং আমরা আমাদের ভাষাগুলোর মধ্যে, যেটা বাউম্যান নিজেই বলেছিলেন যে আমাদের এখন তার এটাকে বলে লিকুইড ফিয়ার নামে একটা বইও আছে, এবং সেখানে বাউম্যান উল্লেখ করেছেন যে এখন ফিয়ার হয়ে গেছে ক্রনিক। কেমন হয়ে গেছে? ক্রনিক ফিয়ার মানে কি, মানে হচ্ছে যে মানুষ আগে ভূতের ভয় পেত, ইয়ার ভয় পেত, কিন্তু মানুষ অথবা যারা আল্লাহর ধর্ম পালন করে তারা ঈশ্বরকে ভয় পেত, ঠিক আছে? এখন ফ্রয়েড বলছে যে ঈশ্বরকে ভয় করলে মানুষের মধ্যে নাকি সাইকোলজিক্যালি একটা ডিসস্যাটিসফ্যাকশন আসে। এটা মানে ফ্রয়েডের অভিমত ছিল।
কিন্তু বাউম্যান কি বলেছে? বাউম্যান বলছে এ ক্রনিক ফিয়ার, ক্রনিক ডিজিজ তোমরা যেমন জানো, ক্রনিক ফিয়ার মানে কি? ক্রনিক ফিয়ার মানে কি? হ্যাঁ, স্যার মাত্রাতিরিক্ত ভয়। যেমন আমরা বলি, ক্লান্তিকালীন বই। হ্যাঁ ক্লান্তিকালীন বই। যেমন আমরা বলি না ক্রনিক ডিজিজ, তাই না? হ্যাঁ হ্যাঁ, মারাত্মক। হ্যাঁ, এবং আমরা আমরা যে ক্রনিক ডিজিজ বলি, এই ক্রনিক ডিজিজ মানে যেমন ধরো আমরা আমরা বলি যে ডায়াবেটিস। ডায়াবেটিসটা কি? এটা একটা ক্রনিক ডিজিজ। হ্যাঁ, কিডনি, আমরা বলি না কিডনি পেশেন্ট, হার্ট ডিজিজ, এগুলো হচ্ছে ক্রনিক ডিজিজ। ঠিক আছে, এবং এগুলো দীর্ঘদিন ধরে কিন্তু তোমার চলে এবং লং লাস্টিং। ক্রনিক ফিয়ার মানে যেগুলো ভালো হওয়ার সম্ভাবনা নেই স্যার। মানে মানে এটা চলবে না। আমরা বলি না ডায়াবেটিস এর নিয়ন্ত্রণ নাই, হার্ট ডিজিজ আপনার সবসময় ওষুধ খেতে হবে। ঠিক আছে, তো অলওয়েজ তাকে কিন্তু থাকতে হয়, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, তারপরে তোমার ডায়াবেটিস বেড়ে গেলে যে কোনো সময় ভয়ঙ্কর অবস্থা হতে পারে। তা এখন এই ক্রনিক ফিয়ারের মধ্যে আমরা আছি। ক্রনিক ফিয়ারের মধ্যে আছে। এই ক্রনিক ফিয়ার কে তৈরি করেছে? এই লিকুইড মডার্নিটি। ক্রনিক ফিয়ার, এই ক্রনিক ফিয়ারের মধ্যে এখন আমরা বসবাস করছি। তুমি এখন বাসে চলবে, গাড়িতে চলবে, তুমি ফিয়ারের মধ্যে। তুমি এরোপ্লেনে চলবে, তুমি ভয়ের মধ্যে আছো। তুমি জাহাজে চলবে, ভয়ের মধ্যে আছো। তুমি গাড়িতে চলবে, ভয়ের মধ্যে আছো। তুমি রাস্তাঘাটে চলবে, ভয়ের মধ্যে আছো। তুমি রাস্তা পার হচ্ছ, ভয়ের মধ্যে আছো। ঠিক আছে, তুমি টাকা নিয়ে বেরোচ্ছ, পকেটে টাকা, তুমি ভয়ের মধ্যে আছো। ঠিক আছে, বলে ইভেন তুমি তোমার পকেটে স্মার্টফোন, তুমি এটাকে বলে ধরো তুমি এবং তোমার ওয়াইফ, ধরো হাজবেন্ড ওয়াইফ দুজনে একসাথে যাচ্ছে, দুজনেই দুজনকে ভয় করছে। ঠিক আছে, একটা ফোন আসছে, সে এখন ভয় করছে, আচ্ছা কে কে ফোন দিল। ঠিক আছে, তাই এর মানে হলো অলওয়েজ একটা ভয় আতঙ্ক থাকে। এবং আগে রিলেশনশিপের ব্যাপারগুলো এখন আতঙ্কের বিষয় হয়ে গেছে। ফোন আসলে চিন্তা করে কে ফোন দিল, কেন দিল। ঠিক আছে, মেসেজ এটাকে বলে চ্যাটিং করছে, কার সাথে এতক্ষণ চ্যাটিং করে। এর মানে অলওয়েজ লাইফটা চলছে এখন ফিয়ারের মধ্যে। ঠিক আছে, তাহলে ক্রনিক ফিয়ার এর মধ্যে চলছে এনক্রোচমেন্ট অফ লিবার্টি, সিকিউরিটি, সেফটি। বলছে যে এই আমাদের যে লিবার্টি, সিকিউরিটি, সেফটি, এগুলো কিন্তু হারিয়ে গেছে, এনক্রোচড হয়ে গেছে। ঠিক আছে, এনগালফড হয়ে গেছে। এর মানেটা হচ্ছে আমরা এখন যে ক্রনিক ফিয়ারের মধ্যে আছি, এর মানেটা কি? আমাদের লিবার্টি, সিকিউরিটি, সেফটি সব শেষ। উই হ্যাভ লস্ট আওয়ার লিবার্টি, উই হ্যাভ লস্ট আওয়ার সিকিউরিটি, উই হ্যাভ লস্ট আওয়ার সেফটি। আমরা যে ক্রনিক ফিয়ারের মধ্যে আছি, এটাই বোঝাচ্ছে আমাদের সিকিউরিটি বলতে কিছু নাই, আমাদের সেফটি বলতে কিছু নাই, আসলে আমাদের লিবার্টি বলতেও কিছু নাই। ফিয়ার অফ ডিসিশন, আমরা এখন ডিসিশন নিতে ভয় পাচ্ছি। ঠিক আছে, ইভেন কাকে বিয়ে করলে ঠিক হবে এই এবারেও ডিসিশন নেওয়া যাচ্ছে না। ঠিক আছে, এখন তুমি তুমি একজনের সাথে একজনকে বিয়ে করবে, সে যদি বলে এটাই আপনার তোমার সাথে আমার ফার্স্ট লাভ রিলেশন, সে বিশ্বাস করাটা কঠিন। ফিয়ার অফ ডিসিশন, সে ভয় পাচ্ছে, কারণ there is many opportunity to make many engagement। হ্যাঁ, এর মানেটা হচ্ছে ও যদি তোমাকে মেসেজে লেখে যে ইউ আর দ্য ফার্স্ট ওয়ান হোম আই লাভ ফার্স্ট, হ্যাঁ, তুমি প্রথম যাকে আমি প্রথমে ভালোবাসি, তুমি আবার ভয় পাবে। এই এই কথা বলা মানে হচ্ছে, হ্যাঁ, ভয় থাকবে যে আমি প্রথম, তাহলে দ্বিতীয় কেউ আছে। হ্যাঁ হ্যাঁ, অথবা ভয় পাবে এইটা এত জোর করি বললো কেন। এটা এত জোর করি বললো কেন, এর মানে নিশ্চয়ই কোনো ভেজাল আছে। এর মানেটা হচ্ছে যে ভয় আগে লাভ রিলেশনের মধ্যে কি ছিল, একটা চিঠি বুঝছে কিনা, এই চিঠি বুঝলেই সে শান্তি পায় যে চিঠিটা পাইছে, আলহামদুলিল্লাহ। আর এখন তুমি মেসেজ পাঠাও, মেসেজ দ্রুত পাচ্ছে, তাও তোমার মধ্যে আলহামদুলিল্লাহ আসে না। কেন? কারণটা হলো তোমার মাথায় কাজ করে যে সে যে আর কয়জনের সাথে যোগাযোগ করছে আল্লাহ পাকই জানে, আমি কিছু জানি না। ফিয়ার অফ ডিসিশন। হ্যাঁ, ফলে আমাদের এটাকে বলে আমাদের রিলেশনশিপ ব্রেকডাউন হচ্ছে, আমাদের ফেথ নষ্ট হয়ে যাচ্ছে, ট্রাস্ট নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের মোরালিটি শেষ হয়ে যাচ্ছে, এবং আনসার্টেনটি, এটা ইউবিকুইটাস আনসার্টেনটি, হোপলেসনেস, ইউবিকুইটাস আনসার্টেনটি,
হ্যাঁ, আনসার্টেনটি অনিশ্চয়তা হয়ে গেছে ইউবিকুইটাস। ইউবিকুইটাস মানে কি? স্যার সর্বত্র সব জায়গায়। তাহলে আনসার্টেনটি থাকবে তো কিছু কিছু জায়গায় না, এখন সর্বত্র আনসার্টেনটি। তুমি চাকরি করবে আনসার্টেনটি, তোমাকে মানে আইসিটি ল দিয়ে তোমার চাকরি শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে? তুমি চাকরি করবে আনসার্টেনটি, তুমি ঘরে থাকবে রিলেশনশিপ আনসার্টেনটি, তুমি রাস্তাঘাটে চলবে আনসার্টেনটি, তুমি কোথায় সার্টেনটি দেখবে? হ্যাঁ, ফলে এখন এটাই হলো লিকুইড মডার্নিটিতে এমন অবস্থা হয়ে গেছে যে অনিশ্চয়তা এখন সর্বত্র, হোপলেসনেস, তুমি নিরাশায় মধ্যে মানুষ এখন ভুগছে, এবং নিরাশার মধ্যে ভুগতে ভুগতে মানুষের সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও কিন্তু হয়ে যাচ্ছে। ডিক্লাইন ইন সোশ্যাবিলিটি এন্ড সলিডারিটি, মানুষের এত আশাহীনতা বেড়ে গেছে, মানুষ এত দুরাশা হতাশাগ্রস্তর মধ্যে পড়ে গেছে যে এখন মানুষ সোশ্যাবিলিটির মধ্যে যেতে পারে না, ঠিক আছে? কার সাথে যুক্ত হলে ধোকা খায়, ঠিক আছে? সুতরাং সে ধোকার প্রবঞ্চনার আশঙ্কার মধ্যে আছে, কে আমাকে, কারণ সবাই স্বার্থপর। হ্যাঁ, তোমার গণহারে মানুষ এত স্বার্থপর হয়ে গেছে এই কনজিউমার সোসাইটিতে, কারণ কনজিউমার সোসাইটিতে মানুষ স্বার্থপরতার যে চর্চাটা এটা অতিমাত্রা আরো বেড়ে গেছে, রিলিজিয়াসিটি কমে গেছে, স্বার্থপরতা বেড়ে গেছে, এবং এটার মধ্যে দিয়ে যেটা দেখা গেছে সেটা হলো সোশ্যাবিলিটি দুর্বল হয়ে গেছে, সলিডারিটি দুর্বল হয়ে গেছে। ফলে মানুষের যে একত্রে থাকা, একত্রে বসবাস, এটা এখন কঠিন হয়ে গেছে, রিয়েল প্রক্সিমিটি গুলো হারিয়ে গেছে। মানুষ এখন নীরবতার মধ্যেই কিছু শান্তি পায়, যে একটু নীরব থাকি, কয় যে তোমার সাথে আমার সাথে কথা আছে, আমাকে একটু একা থাকতে দাও। এর মানে কি, আমি প্রচন্ড একটা বার্ডেনে আছি, মানসিক দুশ্চিন্তা আছে, হতাশাগ্রস্ততার মধ্যে আছে আমি, এবং ফলে মানুষ এখন মানুষকে নেগলেক্ট করছে, মানুষের মধ্যে উদাসীনতা বেড়ে গেছে, এবং সোশ্যাল এবং তোমার এটা সোশ্যাল এক্সক্লুশন, মার্জিনালাইজেশন, এটাও কিন্তু বেড়ে গেছে। এখন একজন একজনকে মার্জিনালাইজ করে, ইন্ডিভিজুয়ালকে মার্জিনালাইজ করে, হাজবেন্ড ওয়াইফকে মার্জিনালাইজ করে, ওয়াইফ হাজবেন্ডকে মার্জিনালাইজ করে, সন্তানকে ফ্যামিলি মার্জিনালাইজ করে, ঠিক আছে? এই কথায় কথায় ডিভোর্স, কথায় কথায় এই ঘর করবো না, হ্যাঁ, মানে সন্তানও তোমার ভিকটিম হচ্ছে। এখন এই যে অবস্থাটা, এটা আমাদেরকে এটা হচ্ছে, এবং এটা এমন অবস্থা হয়ে গেছে যে টেকনোলজি, যে অনলাইন নেটওয়ার্কিং এখন আমাদের ভাবেন বলছে একটা গ্লোবাল একটা আমাদের ডিকটেটর হয়ে গেছে। অনলাইন নেটওয়ার্কিং এ আমাদের ডিকটেটর। আমরা বললে যে পুরুষের ডিকটেটরশিপ মানি না, না, তোমাকে এখন আমরা দেখতেছি অনলাইন নেটওয়ার্কিং ইটসেলফ ডিকটেটর, ঠিক আছে? তাহলে অনলাইন নেটওয়ার্কিং নিজেই যখন ডিকটেটর হয়ে যায়, তখন পুরুষতন্ত্র নারীবাদ এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো ইন হুইচ কালচার হ্যাঁ উই বিলং, আমরা কোন কালচারের মধ্যে আছি। হ্যাঁ, এই জায়গাটা অনলাইন ডিকটেটরশিপ, অনলাইন নেটওয়ার্কিং যে ডিকটেটরশিপ আমাদের করছে, সেটার মধ্যে আমরা কিন্তু ডুবে আছি। এটা আমাদের কনজিউমার কালচারের মধ্যে নিয়ে গেছে, এবং আমরা একটা আনসার্টেনটির মধ্যে আছি। এটা যেটা করেছে, এবং পলিটিক্যাল যে রেসপন্সিবিলিটি সেটাকে দুর্বল করে দিয়েছে। আমরা এখন দেশ কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, জাতি কিভাবে চলবে, এই নিয়ে আমাদের ভাবনা নাই, আমাদের এ নিয়ে আলোচনাও নাই, আমরা এ নিয়ে কোনো কথা বলতে চাই না। আমরা বলছি এগুলো আমাদের বিষয় না, আমরা এখন নিজের নিয়ে ব্যস্ত, নিজের নিয়ে অস্থির, ঠিক আছে? ফলে আমরা একটা এটাকে বলে যে আমাদের যে কালচার, এটা অ্যাকচুয়ালি আনহিউম্যান অ্যান্ড হোপলেস। এবং এই জায়গা থেকে আমরা তখন দেখি যে বাউম্যান নিজেই বলছেন, কি বলছেন, বাউম্যান নিজেই বলছেন, in the corrupt world, in this corrupt world, হ্যাঁ, তোমার neither worse এটাকে বলে এটাকে কি বলে, ধরো ওয়ার্ডটা আমি ভুলে গেছি, দাঁড়াও আমি বের করি। ও, মনে পড়ছে, neither words nor commitment, ঠিক আছে, is true। এর মানে আমরা এমন এক করাপ্টেড ওয়ার্ল্ডে বসবাস করি, যেখানে মানুষের কথা, মানুষের কমিটমেন্ট কোনোটাই সত্য না, সব মিথ্যায় ভরপুর, সব ধোঁকাবাজ। সুতরাং এটা কেন হয়েছে? এই মডার্নিটির রেজাল্ট। মডার্নিটির আগে কি কোনো সময় কি পৃথিবী ভালো ছিল? হ্যাঁ,
কোন সময় কি পৃথিবী ভালো ছিল? এটা ফুল ভালো কখনো ছিল না, কিন্তু আমরা কম্পেয়ার করি। জাস্ট ডিগ্রির মধ্যে পার্থক্য। কিসের মধ্যে পার্থক্য? যেমন যখন মানুষ ফ্যামিলি মেনটেনেন্স করতে পারতো, হ্যাঁ, যখন মানুষের মধ্যে মোরালিটি ছিল, যখন মানুষের মধ্যে স্বার্থপরতা কম ছিল, যখন মানুষের মধ্যে কমোডিটি ফেটিসিজম কম ছিল মার্কেটে, কারণ তখন তো মার্কেট সিস্টেম ওইভাবে ডেভেলপ করে নাই, এবং যখন মানুষের মধ্যে রিলিজিয়াসিটি ছিল, তখন দেখা যায় মানুষের মধ্যে সততা ছিল, আস্থা ছিল। ফ্যামিলি, তুমি দেখো আগে মানুষের, আর যাই হোক, ফ্যামিলি কিন্তু দীর্ঘদিন, তোমার মৃত্যু পর্যন্ত ফ্যামিলি গুলো টিকে থাকতো। হ্যাঁ, ফ্যামিলি কনফ্লিক্ট কিন্তু এভাবে ছিল না। হ্যাঁ, প্রবলেম ছিল না তা না, প্রবলেম ছিল, কিন্তু মাত্রাটা কি, মাত্রাটা কোথায় নিয়ে গেছে? ফলে দেখা স্যার গেছে আগে যে তুমি দেখো, আগে অফিসে কি পরিমাণ দুর্নীতি হতো, এখন কি পরিমাণ দুর্নীতি হতো। আগে অফিসের করাপ্টেড কারা ছিল, কয়জন ছিল আগে, এখন অফিসে করাপ্টেড। আগে করাপশন কে করাপ্টেড ছিল এটা কিন্তু আমাদের চোখে দৃশ্যমান হতো, আর এখন দৃশ্যমান হলো সে যে নন করাপ্টেড। এর মানেটা কি? এর মানেটা হলো যে জিনিসটা ডিগ্রিটা কোথায় চলে গেছে। এই কারণে বলছে ওয়ার্ল্ডটা এখন করাপ্টেড হয়ে গেছে। আগে যেমন একটা ন্যাশনালিটির জায়গা আমরা বলতাম যে হ্যাঁ একটা হোপ ছিল, হ্যাঁ প্রগ্রেসের একটা আশা ছিল, এখন এটা নাই। এবং আমরা যেটাকে বলছি যে মানুষ মনে হয় রিলিজিয়াসিটি থেকে সরে আসলে মানুষ স্বাধীনতা ন্যাশনালিটির মধ্যে চললে অনেক কিছু হবে, এখন বাবা নিজে বলছে যে যে ফ্রিডমের মধ্যে আমরা চলছি, এই ফ্রিডমই কিন্তু আমাদেরকে কি করছে, আমাদের ইনসিকিউরিটির মধ্যে ঠেলে দিয়েছে, আমাদের ট্রাস্ট, ফেথ, ফ্যামিলির মধ্যে আস্থা, বিশ্বাস, এগুলো সব নষ্ট করে দিয়েছে। এবং মানুষ এত বেশি স্বার্থপর হয়ে গেছে, কারণ আগে তো কনজিউমার সোসাইটি এভাবে ছিল না, আগে ছিল প্রোডাকশন ওরিয়েন্টেড সোসাইটি। বলে কনজিউমার ওরিয়েন্টেড সোসাইটিতে কি ছিল, ইনস্ট্যান্ট। যেমন আগে ছিল ধৈর্য, যে হ্যাঁ তুমি মোরালিটির জন্য কি করবে, একটা ধৈর্য ধারণ করবে, বিয়ে হইলে দেন রিলেশনশিপের দিকে যাবে। কিন্তু এখন ধৈর্য নাই, এখন হলো কি, কারেন্ট টেকনোলজি এসে হাজির, ইনস্ট্রুমেন্ট এসে হাজির, হ্যাঁ ফ্যামিলি প্ল্যানিং এর সব ইনস্ট্রুমেন্ট হাজির। সুতরাং তুমি তোমার যে ইমোরাল বিষয়টাকেও তুমি লুকাতে পারছো, আগে তো লুকানোর বিষয় ছিল না। ফলে এই যে টেকনোলজি যেটা করেছে, টেকনোলজি তোমাকে আরো বেশি ইমোরাল করার যে সুযোগটা, সেটা কিন্তু করে দিয়েছে। এবং এই জায়গা থেকে মানুষ যত মডার্ন হচ্ছে, তত ইনসিকিউরিটি বেড়ে গেছে, তত হোপলেসনেস, আনসার্টেনটি বেড়ে গেছে। স্যার মানুষগুলো স্যার আগে এরকমই ছিল, কিন্তু আমরা টেকনোলজি না থাকার কারণে বুঝতে পারতাম না যে মানুষগুলো যে এরকম। আর টেকনোলজি আসার ফলে মানুষের কাজ কারবার সবকিছু মানে ফেসবুকে আসতেছে, সোশ্যাল মিডিয়াতে আসতেছে, যার কারণে আমরা বুঝতে পারি যে এই মানুষটা আসলে এরকম ছিল, কিন্তু সে লুকাইতেছিল যদি। স্যার এমনও কিছু স্যার মানুষ আছে মানে যাদেরকে কোনোদিন ভাবতাম না তারা এতটা তেলবাজ বা চাটুকার, কিন্তু ফেসবুক আসার কারণে তাদেরকে বুঝতে পারি যে তারা আসলে কতটা তেলবাজ বা চাটুকার। আচ্ছা, এখন বিষয়টা হলো যে সবকিছুই হলো, কোনো কিছু সেম করে আমরা বলতে পারি না, আমরা বলতে পারি প্রপোর্শন, আমরা বলতে পারি ডিগ্রি। ঠিক আছে, যেমন ধরো হোল ওয়ার্ল্ডেও এখনো কি সব জাতি এক ক্যারেক্টারে চলে? চলে না। কোনো কোনো জাতি আছে দেখবা, এই টেকনোলজিক্যাল জায়গার মধ্যেও কোনো কোনো জাতি দেখবে যে লেস করাপ্টেড। ঠিক আছে, কোনো কোনো জাতি দেখবে এই টেকনোলজির মধ্যে অনেক বেশি মোরাল। জি স্যার। ঠিক আছে, আবার ইতিহাসের মধ্যেও দেখবে কোনো কোনো জাতি অনেক বেশি লুটপাট, প্লান্ডারিং, জমি দখল এগুলা ছিল। আর কোনো কোনো সোসাইটিতে ম্যানেজমেন্ট ভালো ছিল। তবে আমরা কেন এখন টেকনোলজি নিয়ে আলোচনা করছি, কারণ মডার্নিটি দুটো জায়গায় আমাদেরকে মোটিভেট করছে, আমাদের লাইফস্টাইলকে। একটা হলো নলেজ দিয়ে, মডার্ন নলেজ দিয়ে। আরেকটা যে মডার্ন নলেজটা কি? মডার্ন নলেজ হলো ইউ শুড বি মডার্ন, ইউ শুড প্র্যাকটিস, ইউ শুড বি মোর ফ্রি। এই যে আইডিয়া, এই আইডিয়া যত দেওয়া হচ্ছে মানুষ, যেমন ধরো আগে নারী যত এখন নারীরা যত পুরুষতন্ত্রের বিরুদ্ধে অবস্থান করে, আগে কি এতটা ছিল না। কারণ আগে তো পুরুষতান্ত্রিক যে আইডিয়ার বিরুদ্ধে যে আমাদের স্বাধীন হতে হবে নারীদের, আইডিয়া গুলোই তো নলেজ আকারে প্রচার হয়নি। ফলে যেটা হয়েছে, মডার্নিটির সাথে কি যুক্ত? রিফ্লেক্সিভিটি, নলেজ। আরেকটা জিনিস কি? হ্যাঁ, আইডিয়া অফ ফ্রিডম। আরেকটা জিনিস হলো টেকনোলজিক্যাল ফাংশনিং। আরেকটা জিনিস কি? গ্লোবাল মার্কেটিং। হ্যাঁ, ফলে আমরা দেখবো যে কোন বিষয়গুলো আমাদেরকে মোটিভেট করে। যেমন আগে মোটিভেশনের কালচার সব যুগে ছিল। যেমন আগে মোটিভেট করতো কারা? তোমার রিলিজিয়াস প্রিচাররা যে কথাগুলো বলতো, সেগুলো মোটিভেট করতো। এখন মোটিভেট করে অ্যাডভার্টাইজমেন্ট। সুতরাং আগে তো অ্যাডভার্টাইজমেন্ট ছিল না। সুতরাং দেখতে হবে যে মোটিভেটর কারা, ডিকটেটর কারা, কারা কতটুকু মানুষকে প্রভাবিত করছে এবং করার ক্ষমতা রাখছে। এই জায়গা থেকে আমরা রিয়েলিটিকে বুঝবো। আর রিয়েলিটি বোঝার অর্থ হলো আমাদের লাইফটাকে কোন দিকে আমরা সাজাবো সেই চিন্তা করা।
ঠিক আছে? তো তোমার টাইম শেষ হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্ত বায়োম্যানকে রাখি এবং নেক্সট আরেকটা চ্যাপ্টার আমরা শুরু করব। নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে। ওকে স্যার, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।